তো এই গল্পের শুরুতে আমরা একজন বৃদ্ধ মহিলা যার নাম ছিল এনি তাকে দেখতে পাই। সে তার মেয়েকে বলছিল, এই মোটু উড়ে দেখাও। আর তারা এখন সমুদ্রের কাছে উঁচু পাহাড়ে উপস্থিত ছিল। অনেক চেষ্টা করার পরেও মোটু উড়ার সাহস পায় না, কারণ সে অনেক ভয় পাচ্ছিল যে আমি এত মোটা, যদি পড়ে মারা যাই। এখানেই মিস এনি তার ছেলেকে বলে, তুমি অতীতে যাও। কিন্তু সে তো ড্রিঙ্কস করায় ব্যস্ত ছিল। তার বাবা তার থেকে ড্রিঙ্কসের বোতলটাকে কেড়ে নেয় আর বলে, চোখ বন্ধ করো আর অতীতে যাওয়ার চেষ্টা করো। কিন্তু বেন আবারও ড্রিঙ্কের বোতল কেড়ে নিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। এরপর মিস এনি তার নাতনি, যার নাম ছিল ইনা, তাকেও বলে, তুমি এখন মিডল স্কুলে চলে এসেছো, তোমাকেও তোমার সুপার পাওয়ার এখন আনলক করা উচিত। কিন্তু সে তো ছিল মোবাইল চালাতে ব্যস্ত। তখন মিস এনি ইমোশনাল হয়ে বলে, আমাদের ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। না আমার ঘুম আসে, আর না আমি স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাই, আর না তোমাদের সুপার পাওয়ার কাজ করছে। আমার তো মনে হচ্ছে এই পাহাড় থেকে লাফ দিয়ে আমি আমার নিজের জীবনটাকেই শেষ করে দিই। এই বলে সে দৌড়ে কিনারায় চলে যায়। কিন্তু তার ফ্যামিলিতে তার হাজব্যান্ড ছাড়া অন্য কারোর তার জন্য চিন্তা হয় না যে দাদি মরতে যাচ্ছে। তো এতে দাদির হাজব্যান্ড মানে দাদা নিজের ফ্যামিলির ওপরে চিল্লাতে শুরু করে দেয়। তখনই তাদের ছেলে ব্যান হঠাৎ করে সমুদ্রে লাফ দেয়। এরপর লোকেরা চিৎকার করতে শুরু করে যে আরে বাঁচাও তাকে, সে তো ডুবে যাচ্ছে। সেই সময় জেনি নামের একটা মেয়ে এসে তাকে বাঁচায়। জেনি তাকে কাঁধে করে তুলে কিনারায় নিয়ে আসে। ততক্ষণের মধ্যে সে বেহুশ হয়ে পড়েছিল। এরপর জেনির ব্যানকে মাউথ টু মাউথ সিপিআর দিয়ে জ্ঞান ফেরাতে হয়। বেনের যে জ্ঞান ফেরে, তখন জেনির মধ্যে তার ওয়াইফে সিনাকে সে দেখতে পায়। এই জন্য সে জেনিকে জড়িয়ে ধরে। কিন্তু যেই সে রিয়েলাইজ করে যে এটা তো অন্য কেউ, তখন সে আবারও বেহুশ নাটক করে বা বেহুশ হয়ে যায়। ততক্ষণের মধ্যে ব্যানের ফ্যামিলিও সেখানে চলে আসে। এরপর সবাই তাড়াতাড়ি তাদের ছেলেকে নিয়ে কাছের একটা হাসপাতালে চলে যায়, যেখানে আবারও বেনের জ্ঞান ফিরে আসে। কিন্তু যখন তার মা তাকে জিজ্ঞেস করে যে তুমি লাভ কেন দিয়েছিলে, তখন সে বলে, আসলে মা, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে লাভ দিইনি। তার পরের দিন আমরা জেনিকে দেখতে পাই একটা ম্যাসাজ পার্লারে। জেনি এখানে নতুন। সে এখানকার স্টাফদের নিজেদের মধ্যে কথা বলতে শোনে, তাও আবার একজন বৃদ্ধা মহিলার ব্যাপারে। সেই মহিলা এটা অ্যালার্ন করে রেখেছে যে আমাকে তার মেসেজের মাধ্যমে রিল্যাক্স করতে পারবে আর আমাকে ঘুম পাড়াতে পারবে, তাকে আমি 1 মিলিয়ন ইনাম দেব। কিন্তু এই স্টাফরা এর আগেও ট্রাই করেছিল, কিন্তু ওই মহিলা সে কোনো ম্যাসাজেই খুশি হয় না। মানে তার কোনো ম্যাসাজেই ঘুম আসে না, এই জন্য তাকে সার্ভিস কেউ দিতে চায় না। এতে ম্যাসাজ পার্লারের ম্যানেজার বিরক্ত হয়ে যায় আর বলে, এরকমভাবে চললে কিভাবে হবে? তোমরা যদি তাকে সার্ভিস দিতে না যাও, তাহলে কি আমি যাব? আর তখন জেনি রক্ষাকর্তার মতো হাজির হয়ে বলে, আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি, আমি চেষ্টা করব তাকে ঘুমের দেশে পাঠানোর। তখন জেনি ওই বৃদ্ধ মহিলাকে ম্যাসাজ করতে চলে যায়। তখন সর্বপ্রথম সে তাকে একটা হার্বাল চা অফার করে। প্রথমে ওই মহিলা সেটা খেতে মানা করে দেয় আর বলে, এটা হয়তো এখানকার রেগুলার চাই হবে, বেকারি হবে, আমি খেতে চাই না। তখন জেনি বলে, না না, এটা মাউন্টেনে পাওয়া স্পেশাল হার্বাল চা, আমি এটা নিয়ে এসেছি। এটা মাইন্ড ফ্রেশ করতে অনেক কার্যকর। আমি শুনেছি আপনার ঘুম হয় না, আপনি একবার ট্রাই তো করেন, লাভ হবে কিনা তখনই সেটা বোঝা যাবে। জেনি তার সামনে চা রেখে তেল আনতে যায়। জেনি যাওয়ার পর ওই মহিলা যেই মুখ নিচে করে শুয়েছিল সে উঠে চা পান করে। আর আমরা জানতে পারি এই মহিলা আসলে অন্য কেউ নয়, বরং মিস এনি। কিছুক্ষণ পর জেনি ফিরে আসে আর অনেক ভালো করে তাকে ম্যাসাজ করে দেয়। আর তারপরে এনির অনেক দিন পর ঘুম চলে আসে। আর যখন সে জেগে ওঠে তখন সে অনেক অবাক হয়ে যায়। আর সে সোজা রিসেপশনে গিয়ে ওই মেয়েকে ডাকার জন্য বলে যে তাকে ম্যাসাজ করেছিল। এরপর যখন সে জেনিকে দেখে তখন সে ডাবল খুশি হয়ে যায়, কারণ প্রথমে তো জেনি ম্যাসাজে তার ঘুম চলে এসেছিল, তাও আবার এতদিন পর। আর দ্বিতীয় হলো জেনি ওই মেয়ে ছিল যে এনির ছেলে ব্যানের জীবন বাঁচিয়েছিল। মানে ওই সময় যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন সে সিপিআর দিয়েছিল আর ব্যান তাকে জড়িয়েও ধরেছিল। এতে এটা হয় যে মিস এনির মনের মধ্যে অনেক বিশ্বাস জেগে ওঠে যে কে জানে তাদের মধ্যে কিছু হয়ে যায়। আর এখন সে জেনিকে অনেক টাকা দিতে চায়, যেটা জেনি নিতে অস্বীকার করে। এটা বলে যে এটা তো আমার ডিউটি ছিল, পার্লারের লোক আমাকে টাকা দেয়, তাই মিস অ্যানি রিসেপশনিস্টকেই বেশি টাকা পে করে দেয় আর বলে যে একে টাকা বেশি বোনাস দিয়ে দিও। এরপর মিস এনি জেনিকে তার বাসায় ইনভাইট করে। পরের দিন জেনি তার বাসায়ও যায়। জেনি মিস এনির বাসা দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা ঘর নাকি? কারণ তাদের ঘর অনেক সুন্দর ছিল। প্রথমে বাগান ছিল, অনেকগুলো লাক্সারি গাড়ি ছিল। এরপর তাদের ঘর বাসার ভেতরে অনেক দামি জিনিস দিয়ে ডেকোরেশন করা ছিল। এরপর মিস এনি জেনির সাথে দেখা করে আর তাকে হল রুমে বসায়।
সেখানে জেনি তাকে আবারও ওই চা খাওয়ানোর চেষ্টা করে। এই জন্য সে কাপ নেওয়ার জন্য রান্নাঘরে যায় আর দেখে ব্যান সেখানে আগে থেকেই ছিল। ব্যান তার ড্রিঙ্কসের বোতল খোলার চেষ্টা করছিল, কিন্তু ব্যান তার বোতল ওপেনিয়ার খুঁজে পাচ্ছিল না। যতক্ষণ সে সেটা খুঁজছিল ততক্ষণের মধ্যে জেনি তার হাত দিয়ে ড্রিঙ্কসের বোতলটাকে ফেলে দেয়। এরপর এমন রিয়াক্ট করে যেন বোতল একাই পড়ে গিয়েছে। জেনি তাড়াতাড়ি বোতলের কাজ পরিষ্কার করতে থাকে যাতে বেশি ময়লা না হয়। আর আওয়াজ শুনে মিস এনিও চলে আসে। সে আর ব্যান জেনিকে পরিষ্কার করতে নিষেধ করে আর বলে কোনো সমস্যা নেই, অন্য লোক করে নেবে। কিন্তু সে ক্লিয়ার করার নাটক করে যে কাজ আপনি বা অন্য কারোর পায়ের মধ্যে ঢুকে গেলে কি হবে। এটা দেখে মিস এনির অনেক ভালো লাগে যে এত ভালো মেয়ে, সে এত তাড়াতাড়ি জেনিকে বেনের ব্যাপারে বলতে শুরু করে দেয়। এদিকে সে বেন আর জেনি সেটিং করতে চায়, এতে রেগে বেন সেই রুম থেকেই বাইরে চলে যায়। এরপর মিস এনি তার পিছু পিছু আসে তাকে রাজি করানোর জন্য। ততক্ষণে আমরা দেখতে পাই জেনি রান্নাঘরে ওই হার্বাল চা কাপে ঢেলে দেয় আর একটা ছোট শিশি থেকে আর অন্য কিছু চায়ের মধ্যেও মিক্স করে দেয়। জানি না কি করছে। এরপর জেনি মিস এনিকে চা পান করায় আর তারপর তার বডিতে মাসাজ দিতে শুরু করে দেয়। এর মধ্যে তারা অনেক কথা বলে আর সে জানতে পারে জেনির দ্বিতীয়বার বিয়ে হয়েছিল। প্রথম হাজবেন্ড ছিল, এই জন্য ডিভোর্স দিতে হয়েছে। আর দ্বিতীয় হাজবেন্ড ড্রিঙ্ক করে মাতাল হয়ে সে মারতো আর অত্যাচার করত, এই জন্য তাকেও ডিভোর্স দিতে হয়েছে। দুইটা বিয়ের এক্সপিরিয়েন্স তো একদমই বেকার ছিল। কিন্তু জেনির মনের মধ্যে এখনও আশা আছে যে সে একটা সুন্দর বিবাহিত জীবনযাপন করবে। মিস এনি বলে, আমার ছেলেও একবার বিয়ে করেছিল, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার স্ত্রীটা মারা যায়। তখন থেকেই বেন ড্রিঙ্কস করা শুরু করেছে। সে তার জীবনযাপন প্রায় বন্ধ করেই দিয়েছে। সবসময় সে তার স্মৃতি নিয়ে পড়ে থাকে। আর আমি ভাবছি তার বিয়ে আমি তোমার সাথেই করাবো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তোমার পরিবারের সাথে আমাকে দেখা করাও। তখন জেনি বলে, কিন্তু আমার বাবা মা তো অনেক বছর আগেই মারা গেছে আর আমি একদম একাই থাকি, ছোটো মোটো চাকরি করি, নিজের জীবনযাপন করি, কিন্তু আমি এখনও একটা ফ্যামিলি না থাকার অভাব বোধ করি। বন্ধুরা, জেনি চলে যাওয়ার পর মিস এনি সব কথা তার হাজবেন্ড মিস্টার বেককে বলে, কিন্তু আমরা জানতে পারি যে জেনি মিস এনিকে যেসব কথা বলেছে তার মধ্যে প্রত্যেকটা কথাই মিথ্যা। কারণ জেনির মা বাবা বেঁচে আছে, সে একটা রেস্টুরেন্টের সার্ভিস শুরু করেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, জেনি মিস এনির সামনে বড় বড় কথা বলেছে যে আমি জাঙ্ক ফুড একদমই পছন্দ করি না, কিন্তু সত্যি তো এটাই যে সে ম্যাগি, নুডলস আর পাস্তা পর্যন্ত রান্না করতে পারে না। গ্যাস জ্বালাতেও তার ভয় হয়, এই জন্য সে নুডলস না রান্না করেই কাঁচাই খেয়ে ফেলে। কারণ এই মুহূর্তে তার মা অনেক ব্যস্ত ছিল একজন মহিলাকে মাসাজ দিতে, আর সে কিছু রান্নাও করে রাখেনি। তারপর আবার জেনির খুব খিদেও পেয়েছিল। আর ওইদিকে এনি বেককে বলে, মানে তার হাজব্যান্ডকে, জেনির ভালো গুণগুলোর কথা। আর বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। এটা দেখে বেক খুশি হয়ে যায় আর বলে, চলো, এতদিন পর তার ঘুম তো আসলো। ঘুমের মধ্যে এনি ভবিষ্যতের একটা ঝলক দেখতে পায়, যেখানে জেনি এনির বংশের রিং পরেছিল, যেটা বিয়ের পর বউদেরকে দেওয়া হয়। এটা দেখে এনি আরও শিওর হয়ে যায় যে আমার ছেলে বিয়ে তো পাক্কা তার সাথেই হবে। আর সে এই ব্যাপারে তার পুরো ফ্যামিলিকে বলে। তো পরের দিন বেন তার পারিবারিক জিমে ঘুমাচ্ছিল, তখনই সেখানে আসে মিস গ্রেস। সে এখানে পার্সোনাল ট্রেনারের পজিশনের জন্য অ্যাপ্লাই করতে এসেছিল। আর গ্রেসের ফিগার আর পার্সোনালিটি দেখে বেন তাকে কোনো জিজ্ঞাসাবাদ না করে চাকরিতে রেখে দেয়। কিন্তু বেনের বোন মোটু তাদের মাঝখানে চলে আসে আর সে ভালো করে গ্রেসের লেখাগুলো পড়ে আর তাকে অনেক প্রশ্ন করার পর কাজে রাখার জন্য রাজি হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই এই মোটু সে একটা ফ্যাট রিমুভাল ক্লিনিকে কাজ করে, কিন্তু মোটু নিজেই এত মোটা যে যদি কোনো ক্লায়েন্ট তাকে ক্লিনিকে দেখে আর তার কাছে পরামর্শের জন্য আসে, তাহলে তাদের মনের মধ্যে এটাই খেয়াল আসে নিজের টেকনিক নিজের উপরে ব্যবহার করতে পারছে না, তাহলে আমাদের কি বলবে। আর কথা বলতে বলতে মোটুর যে শার্টের বোতাম আছে সেটা খুলে গিয়ে ক্লায়েন্টের তৈলাক্ত ফেসের সাথে আটকে যায়। এতে সে রাগ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপর এই ক্লিনিকের ডক্টর মিস্টার জন মোটুকে বলে, দেখো, তুমি আমাদের ক্লিনিকের জন্য নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছো, তার থেকে এটাই ভালো হবে যে তুমি তোমার শরীরের উপরে নজর দাও। কিছুদিনের জন্য আমি এই কাজ সামলাচ্ছি, তুমি বাদ দাও। এসব কথা জন একা বলেনি, দুইজন রিসেপশনিস্টের সামনেও মোটুকে এসব কথা শুনিয়েছিল। এতে তার অনেক অপমানিত বোধ হয়। এরপর মোটু তার পুরনো কার্ডবোর্ড কাটআউট দেখে, যেটা অফিসের প্রবেশ দরজার সাথে লাগানো ছিল। সেই ছবিতে মোটু অনেক স্লিম ছিল। এটা দেখে মোটুর আগের ফিগারওয়ালা মোটুর কথা মনে পড়ে যায়, কিন্তু এখন তো সে তার খাবারের উপরে কন্ট্রোল করতে পারে না। যেটাই ভালো হয় সেটাই খেতে ইচ্ছে করে, যদি খারাপও হয় সেটাও খেতে ইচ্ছে করে, বোর হলেও খেতে ইচ্ছে করে, আর যদি এক্সাইটেড হয়ে যায় তাও খেতে ইচ্ছে করে। মানে সবসময় শুধু খেতে ইচ্ছে করে। সে তো চিকন হতে চায়, কিন্তু খাওয়ার যে সিন চলছে তাহলে কিভাবে হবে। এখান থেকে কিছুদিনের পরের কথা, বেনের মেয়ে ইনার জন্মদিন।
এই খুশিতে এনি ফ্যামিলির জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল আর এতে জেনও ইনভাইটেশন পেয়েছিল। তাই জেনি এখানে ফুল নিয়ে পৌঁছে যায়। এখানে মিস এনি আবারও বিয়ের কথা বলে আর তখন বেন জেনিকে ডাইরেক্টলি বলে দেয় যে দেখো, আমি এখন এই বিয়ের ব্যাপারে ভাবতেও চাচ্ছি না, আর না তুমি ভাববে। আর আমার 13 বছরের মেয়েও আছে। আজকাল কিশোর কিশোরীদের মধ্যে অনেক রাগ দেখা যায়। তুমি তার ভালোর জন্য কোন কথা বলবে, সে তো তোমাকে সৎমা হওয়ার স্টেপ দিয়ে দেবে। আর এটা হচ্ছে আমার বোন মোটো। লোকেরা বলে যে ননদরা অনেক দুষ্ট হয়, আর আমার বোন তো সবার থেকে 10 পায়ে গিয়ে। তোমার জীবন জাহান্নাম বানিয়ে দেবে, তার উপর আবার এই মহিলা। বাসার সব সম্পত্তি তার বয়ফ্রেন্ড জনের পেছনে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সে তাকে তার জন্য ওয়াইন বার আর ক্যাফের বিজনেস খুলে দিয়েছিল, যেটা একদম শেষ হয়ে গেছে। আর এখন একটা ক্লিনিকও খুলে দিয়েছে। আর বলো, ক্লিনিক সে দিল, তাকেই কাজ থেকে বের করে দিয়েছে আর বলেছে যে তোমার জন্য ভুল ইমপ্রেশন পড়েছে। আর আমরা তো এই মোটোকে বুঝিয়ে হাঁপিয়ে গিয়েছি যে ওই ছেলে তোমাকে শুধু ব্যবহার করছে, কিন্তু না, সে তো বুঝতেই চায় না। তার তো সত্যিকারের ভালোবাসা। এসবে এখানকার মহল একটু নষ্ট হয়ে যায়। এরপর এনি ব্যানকে একাই এক জায়গায় নিয়ে যায় আর তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ ব্যান মুভ অন করতে চায় না। কিন্তু তার মা জোর করে তার সেটিং করার জন্য উঠে পড়ে লেগে আছে। তার মা তাকে এখানে বলতে থাকে, যদি সিনা বেঁচে থাকতো আর যদি তুমি আমার ভবিষ্যৎবাণী মেনে নিয়ে বিয়ে না করতে, তাহলে তোমাদের দুজনে মিল লিখা ছিলই না। কিন্তু তুমি তো তোমার ভাগ্যের লিখা বদলাতে চাইতে। সিনার মৃত্যু তোমার জিদের জন্য হয়েছে। আর বন্ধুরা, এই কথা ইনা শুনতে পেয়ে যায়। তারপর সে তার কেকের উপরে থাকা মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে তার রুমে চলে যায়। আর এখানে রাগে ব্যানও বাইরে চলে যায়। সেই সময় অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় আর হঠাৎ করেই এনির শরীরটা খারাপ হয়ে যায়। এরপর তার হাজব্যান্ড আর তার মেয়ে মোটো মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। বেক জেনিকে বলে স্টুবে স্যুপ চড়িয়ে দিয়েছে, তুমি একটু স্টুপটা অফ করে দিও। কিন্তু জেনি তো স্টুপ গ্যাস কোনো কিছুই চালাতে জানে না। বাসায় শুধু জেনি আর ইনা আছে, যাদের মুড একদম খারাপ ছিল। জেনি অন্য কারোর থেকে সাহায্য নিতেও পারছিল না, আর স্যুপও অনেক আগুনের জন্য নিচে পড়ে যাচ্ছিল। এরপর জেনি এক চিমটা তুলে আর কোনোভাবে গ্যাসটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। আর তখনই ইনা চলে আসে আর গ্যাসটাকে অফ করে দেয়। এরপর সে জেনিকে বলে, তুমি দাদিমার চায়ে কি মিশিয়েছিলে? এই কথা শুনে জেনি ভয় পেয়ে যায়। প্রথমবার যখন জেনি এসেছিল তখন সে চায়ের মধ্যে পাউডারের মতো কিছু মিশিয়ে দিয়েছিল। তখন ইনা তাকে এটা করতে দেখে ফেলেছিল। তারপর জেনি একটু ভেবে বলে যে সেটা শুধু দারুচিনির পাউডারই ছিল। অন্যদিকে ব্যান গিয়েছিল তার ওয়াইফের মেমোরিয়ালে, সেখানে সিনার পরিবারও এসেছিল। আসলে আজকের দিনে সিনার ডেথ অ্যানিভার্সারি। ব্যানের শ্বশুর শাশুড়ি তাকে এই নোংরা অবস্থায় দেখে রেগে যায় আর বলে, কতবার বলেছি আমরা যে এইভাবে আমাদের মেয়ের কাছে আসবে না, কারণ তোমাকে এইভাবে দেখে আমার মেয়ে কখনোই খুশি হবে না, তোমাকে অনেক ভালোভাবে থাকতে হবে। এরপর সিনার মাও সেম কথা বলে যে আমার মেয়ে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তোমার কোনো আঘাতও লাগেনি। আমি জানতাম যে তোমার কাছে কোনো স্পেশাল পাওয়ার তো আছেই, তার জন্য কি এরকম হয়েছে? সিনার চলে যাওয়া 7 বছর হয়ে গেছে, এখন তোমাকে মুভ অন করা উচিত। এখন রাত হয়ে গেছে বন্ধুরা, তো ইনারও খুব ক্ষুধা লেগেছিল। এজন্য জেনে তাকে মাইক্রোওভেনে ওই স্যুপ গরম করে ইনাকে দিয়ে দেয়। এতে ইনা অনেক খুশি হয়ে যায় আর জেনির সামনে তার ফ্যামিলির সব সত্যিটা বলে দেয় যে আমার ফ্যামিলির লোকেদের কাছে সুপার পাওয়ার ছিল, তারা মডার্ন লাইফস্টাইলের রোগের কারণে হারিয়ে ফেলেছে সবকিছুই। আর আমার দাদিমার মনে হয় যে তোমার জন্য তার হারিয়ে যাওয়া পাওয়ার ফিরে পাচ্ছে। সে শুধু তোমাকে ব্যবহার করার জন্যই তার বাসার সদস্য বানাতে চাচ্ছে। জানো, আরও একটা কথা বলি, দাদিমার নিদ্রাহীনতা হয়েছে, যার কারণে সে ঘুমাতে পারে না। না ঘুমানোর কারণে সে স্বপ্নে যে ফিউচার দেখতে পেত সেটা বন্ধ হয়ে গিয়েছে। মোটো এত মোটা হয়ে গিয়েছে যে সে আগের মতো আর উঠতেও পারে না। আমি 13 বছর হয়ে গেছি, এখন পর্যন্ত আমার সুপার পাওয়ারও জেগে ওঠেনি, যেটা জেগে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয়নি। আর বাবার কাছে হ্যাপি মোমেন্টে যাওয়ার সুপার পাওয়ার ছিল, সেটাও সে হারিয়ে ফেলেছে। আসলে সে ডিপ্রেশনে আছে, এই জন্য তার পাস্টের কোনো জিনিসই আর ভালো লাগে না, এই জন্য সে পাস্টে যেতে পারে না। এই জন্য আমার ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এইসব কথা জেনির বিশ্বাসই হয় না। তার মনে হয় যে হয়তো এই মেয়ে তাকে পছন্দ করে না, এই জন্য ফালতু গল্প শোনাচ্ছে, যাতে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাই আর তার বাবাকে বিয়ে না করি। কিছুক্ষণ পর যখন ব্যান বাসায় আসে তখন দেখে যে জেনি রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছে। এরপর সে জানতে পারে যে ইনা স্যুপ খেয়েছে। জেনি যখন বেনের হাতে সুন্দর একটা পুতুল দেখে তখন সে বলে, তুমি তোমার মেয়েকে এই পুতুল দিতে চাচ্ছ তাই না?
এখন সে আর বাচ্চা নেই, সে এখন এসব আর পছন্দ করবে না। তখন ব্যান জেনিকে ক্লিয়ারলি বলে দেয় যে তুমি আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও। কারণ বিয়ের পর একটা মহিলা কি চায়, যে তার স্বামী তাকে রক্ষা করবে, তাকে বাঁচাবে। কিন্তু আমি নিজেই তো ডিপ্রেশনে আছি, আমি না কাউকে সাহায্য করতে পারবো আর না কাউকে বাঁচাতে পারবো। তখন জেনি বলে কিন্তু আমি তো সেদিনই দেখেছি যে তুমি ওই বাচ্চাটির ডুবে যাওয়া পুতুল বাঁচানোর জন্য ওপর থেকে নিচে সমুদ্রের মধ্যে লাফ দিয়েছিলে, তার মানে এখনও তোমার মধ্যে অন্যকে বাঁচানোর শক্তি আছে। এটা বলে জেনি তার বাসায় চলে যায়, যেখানে আমরা গ্রেসকেও দেখতে পাই। জেনিরা 2 বোন ছিল, তারা নাটক করছিল আর এই নাটকের মাস্টারমাইন্ড হচ্ছে তাদের মা। তারা এর আগেও 2টা মুরগিকে এভাবে জবাই করেছিল। মানে জেনির প্রথমে যে হাজব্যান্ড ছিল তাকে জেনি যেই মেয়ের সাথে ফিজিক্যাল হওয়ার সময় হাতে নাতে ধরেছিল, আর সেই মেয়ে অন্য কেউই নয় বরং তার বোন গ্রেস ছিল। চিটিংকে গ্রাউন্ড বানিয়ে জেনি তার কাছ থেকে ডিভোর্স নিয়েছিল। হয়তো তারপরে সে অনেক মোটা টাকাও হাতিয়ে নিয়েছে। এরপর সেকেন্ড হাজব্যান্ড যে ড্রিঙ্ক করার পর হয়তো একটু মারতো, কিন্তু জেনি নিজেই ড্রিঙ্কের বোতল দিয়ে নিজের মাথায় আঘাত করেছিল। আর এরপর পুলিশে কমপ্লেন করেছিল যে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এতে তার ডিভোর্স হয়ে যায় আর ভরণ পোষণও সে পেয়ে যায়। এরপর আমরা দেখি ইনা তার ফ্যামিলির ব্যাপারে জেনিকে যা বলেছিল যে আমাদের ফ্যামিলিতে সুপার পাওয়ার আছে, সেই সব জিনিস জেনি তার মা, বোন আর আঙ্কেলকে বলে আর হাসে। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং অনুসারীরা ইতিমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনি এটি করতে পারেন। কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমোকোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লাখ টাকা বোনাস পান। আপনি বাজি ধরার মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। তো আপনি কিসের অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার কমেন্টে রয়েছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এরপর গল্প 5টে শিফট হয়। তখন ব্যান 10-12 বছরের ছিল। সে তার বন্ধুদের সাথে একটা লাকি ড্র খেলতে গিয়েছিল যে এই ড্র জিতবে তাকে বড় একটা মাছের শিপওয়ালা ক্যান্ডি দেওয়া হবে। সেটা ব্যান জিতেও নেয় আর অনেক খুশি হয়ে যায় যে চলো অনেক মজা হবে, কারণ তার বন্ধুরা পায়নি, এই জন্য সে খুশি হয়েছিল। আর তার সব বন্ধুরা তার প্রশংসা করে যে বাহ, তুমি তো অনেক ভাগ্যবান, তুমি এত বড় ক্যান্ডি পেয়েছো। আর ছোট ব্যান তার মায়ের সাথে সে খুশি উপভোগ করতে চেয়েছিল, এই জন্য সে ক্যান্ডি না খেয়ে নিয়ে যায় তার বাসায় তার মায়ের কাছে তাকে দেখানোর জন্য। কিন্তু এটা কি, তার মা খুশি হওয়ার বদলে অনেক রেগে যায় আর বলে যে আমি তোমাকে নিষেধ করেছিলাম তো সেখানে যেতে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিল, যদি তোমার কিছু হতো। তাই সে রেগে ওই ক্যান্ডিটা ফেলে দেয়, এতে সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ব্যান তো কান্না শুরু করে দেয়, তার শুধু সেই সময়ের কথাই মনে পড়ে যে সময় সে ক্যান্ডি জিতেছিল। যেই সে চোখ বন্ধ করে তখনই সে অদৃশ্য হয়ে যায় আর অতীতে চলে যায়, তাও সেই সময় যে সময় সে ক্যান্ডি পেয়েছিল। তার তো অনেক মজা লাগে আর বলে আরে বাহ, আমি তো আবার এসব কিছু করতে পারছি, দেখতে পাচ্ছি আমার ভেতরে অনেক সুপার পাওয়ার আছে। হঠাৎ করে ব্যানের অদৃশ্য হওয়ার জন্য তার মাও বুঝে যায় যে ব্যানের সুপার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এদিকে বন্ধুরা এখন ব্যান তো 5টে এসেছে আর 5টে তো সেই ব্যানও থাকবে, তাই সে 5টের ওই ব্যানকেও দেখে যে ক্যান্ডি জেতার পর তার বন্ধুদের প্রশংসা শুনছিল। এরপর যায় তার বাসায় তার মাকে ওই ক্যান্ডি দেখানোর জন্য। তখনই ভবিষ্যতের ব্যান একটা মেয়েকে দেখতে পায় যে সে একটা কিউট পাপি নিয়ে যাচ্ছিল। আগে একটা মোড় আসে আর পাপি তার রশি ছিঁড়ে গিয়ে দৌড় দেয়। ব্যান তাকে ধরতে যায় আর তখনই একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ হয়। আসলে ওই মেয়ের পাপি একটা বাইকের নিচে পড়ে মারা গেছে, এই জন্য ওই মেয়ে অনেক কান্নাও করে। আর এইসব কিছু দেখে ব্যান বুঝতে পারে যে আমার মা সত্যিই বলেছিল যে এখানে সত্যি একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। তখনই সে আবার প্রেজেন্টে ফিরে আসে আর তার অনেক কষ্ট লাগে যে যেই সময় আমি এত খুশি ছিলাম সেই সময় এত খারাপ জিনিস হয়ে গেল। ব্যান আসলে ওই পাপির জীবন বাঁচাতে চেয়েছিল, এই জন্য সে দ্বিতীয়বার তার চোখ বন্ধ করে দিয়ে পাস্টে চলে যায়। সে অনেক চেষ্টা করে কিন্তু সে প্রত্যেকবারই ওই পাপিকে বাঁচাতে সফল হয় না, কারণ পাস্টে না কেউ তাকে দেখতে পায় আর না সে কারোর সাথে কথা বলতে পারে আর না কাউকে ধরতে পারতো। অনেকবার এই মোমেন্টে যাওয়ার পরেও আর পাপের মৃত্যু দেখার জন্য তার ক্যান্ডি জেতার যে হ্যাপি মোমেন্ট ছিল সেটা তার জন্য স্যাড মোমেন্ট হয়ে যায়। আর এরপর সে দ্বিতীয়বার ওই মোমেন্টে যেতে চায় না। এরপর আমরা ব্যানকে ওই হ্যাপি মোমেন্টে দেখি যখন ইনার জন্ম হয়েছিল। সেই সময় ব্যান আর সিনা দুজনেই অনেক খুশি ছিল আর ব্যানও বলেছিল যে এই মোমেন্ট আমার জন্য সব থেকে বেশি খুশির, আবারও আমি এই মুহূর্তটিকে অসংখ্যবার পুনর্জীবিত করতে চাই। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়, মানে ইনার জন্মদিনের আগের দিন। তখন ব্যান দেখে বাইরের ডাস্টবিনে আজ পর্যন্ত ব্যান তার বার্থডেতে যত পুতুল দিয়েছিল সেই সবগুলো ইনার ডাস্টবিনে ফেলে দিয়েছে। তখনই ইনা বের হয় তাই স্কুলে যাওয়ার জন্য। সে তার মোবাইল দেখতে দেখতে যাচ্ছিল, তখন ব্যান তাকে বলে ফোন তো কল করার জন্য কখনো কখনো ব্যাগেও নিতে শেখো, সবসময় কি ভিডিও দেখতেই থাকবে নাকি,
রাস্তায় তো ফোন ব্যাগে রেখেও দিতে পারো, না হলে কোথাও ফোনটা পড়ে যাবে অথবা তুমিও পড়ে যেতে পারো। তখনই বন্ধুরা আমরা একটা ব্ল্যাক বাইকারকে দেখতে পাই যে ইনাকে ফলো করছিল। তো এরপর আমরা ব্যানকে দেখতে পাই যে কিনা শপিং মলে গিয়েছিল তার মেয়ের জন্মদিনের জন্য বার্থডে গিফট কেনার জন্য। সেখানেই তার সাথে জেনি দেখা হয়ে যায়। জেনি ব্যানের পছন্দ নিয়ে মজা করছিল। এরপর সে অনেক সুন্দর একটা জুতা পছন্দ করে দেয় ইনার জন্য, যেটা টাকা ব্যান টেবিলে রেখে চলে যায়। তখনই মলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর লোকেরা এদিক ওদিক ছোটাছুটি করে। জেনি প্যানিক হয়ে সেখানেই পড়ে যায়। তখনই সেখানে ব্যান চলে আসে আর সে জেনির হাত ধরে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো হয়ে যায় যে ব্যানের হাতে আঘাত পাওয়ার মতো চিহ্ন, কিন্তু তার তো কোনো আঘাতও লাগেনি। কিছুক্ষণের জন্য জেনি অন্য লোকেদেরকে দেখে আর তখনই বেন অদৃশ্য হয়ে যায়। আর তখনই মলে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এটা একটা মিথ্যা অ্যালার্ম ছিল। এরপর জেনি তার বাসায় চলে যায়। আর ওইদিকে ইনা যখন স্কুল থেকে আসে তার দরজার সামনে ওই জুতা দেখে। তখনই সে সেটা তাড়াতাড়ি ভেতরে নিয়ে গিয়ে পড়ে আর অনেক খুশি হয়। আর হ্যাঁ, জুতা অনেক পছন্দ হয়েছিল তার। সেই সময় ইনা দেখে তার বাবা দরজার কাছে লুকিয়ে তার রিয়াকশনটা দেখছে। পরের দিন মোটু জিমে যায়। তখন দেখে জিম করতে আসা লোকেরা, ট্রেনার সবাই বাজে নজরে গ্রেসকে দেখছে, যেটা মোটুর পছন্দ হয় না। সে গিয়ে গ্রেসের ইনসাল্ট করতে থাকে। তার বদলে গ্রেসও তাকে মোটু হওয়ার জন্য মজা করে। তখনই মিস এনি জেনির সাথে সেখানে আসে আর বলে, আমার ছেলে আগে ফায়ার ফাইটার ছিল, কিন্তু আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছিল। এই জন্য আমি তার জন্য এই জিম খুলে দিয়েছিলাম, যাতে সে সেফ আর একটা ভালো বিজনেস করতে পারে। একবার যদি বেনের বিয়ে হয়ে যায় তাহলে আমি এই বিল্ডিং আর জিম দুটোই তার নামে করে দেব। তখন জেনি বলে, আমি আপনার কথার মানে বুঝতে পেরেছি, কিন্তু আমার এসব কিছু খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। এই কথা বন্ধুরা মোটু শুনে ফেলে আর সে অনেক রেগে যায়। সে বলে, এই বিল্ডিং তো আমারই হবে, কারণ আপনি বলেছিলেন যে যার প্রথম বিয়ের পর বাচ্চা হবে এই বিল্ডিং তার হবে। মিস এনি হ্যাঁ বলে, আমি তো এখনও এই কথাই বলছি, কিন্তু আমার তোমার উপরে কোনো বিশ্বাসই নেই। তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে কমিটমেন্ট দিতে ভয় পায়। এরপর মোটু তার মাকে একাই নিয়ে গিয়ে বলে, সবার সামনে বলার কি দরকার ছিল আপনার? তার মানে আপনার নিজের মেয়ের থেকেও বেশি ওই মেয়ের উপরে ভরসা আছে। জানেন কি তার ব্যাকগ্রাউন্ড? তার ব্যাপারে কখনো ভেবেছেন? আমরা যে বেঁচে গিয়েছিলাম সেখানে তার থাকা, বেনকে বাঁচানো, আবার ওই মাসেজ পার্লারে জব করা, যেখানে আপনিও রেগুলার যান। এসব কিছুতে কি আপনার সন্দেহ হচ্ছে না? তখন অ্যানি বলে, আরে জেনি অনেক ভালো মেয়ে। এদিকে জেনি ব্যানকে দেখতে পায়। জেনি তাকে ধন্যবাদ জানায় কাল মলে হাত ধরার জন্য। আর এই কথা শুনে নেয় এনি, আর সে এই কথাকে অনেক বড় বানায় আর তাদের সাথে মজা করতে থাকে যে আচ্ছা আচ্ছা এত দূর চলে গেছে, হাত ধরা হচ্ছে। কিন্তু ব্যান এটা মিথ্যা কথা বলে চলে যায় আর জেনি শুধু হাসতে থাকে। তো জেনির ফ্যামিলি সবাই রাতে বসে প্ল্যানিং করে যে কি এমন করলে ব্যান আর তার পরিবার তাড়াতাড়ি জেনির সাথে ব্যানের বিয়ে দিয়ে দেবে। এর পরের দিনের কথা আমরা ইনাকে তার স্কুলে দেখতে পাই। এটা ইনার নতুন স্কুল ছিল। সে কিছু মাস আগেই এখানে জয়েন হয়েছিল। সে এখানে একটা ফ্রেন্ডও বানাতে সফল হয়নি। সব স্টুডেন্ট নিজে ক্লাব খুঁজে নিয়েছিল, কিন্তু সে এখনও কোনো ক্লাবে জয়েন হয়নি। এই জন্য তার স্কুলের টিচার বেনকে কল করে সব সত্যি কথা বলে দেয় আর বলে, আমার মতে আপনাকে আপনার মেয়ের সাথে একটু সময় কাটানো উচিত, তাকে সমাজীকরণে সাহায্য করা উচিত। ইনা বাকি বাচ্চাদের মতো হচ্ছে না। এটা শুনে বেনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায় আর সে ড্রিঙ্কস করার কথা ভাবে। কিন্তু তার বাবা ড্রিঙ্কসের বোতল সব সরিয়ে দিয়েছিল। সে ব্যানকে বলে, তুমি এভাবে বাসায় বসে ড্রিঙ্ক করলে কখনো ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে না। তুমি ড্রিঙ্ক করতে চাও? তাহলে আমার সাথে চলো। এরপর সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে আগে থেকেই এনি জেনিকে নিয়ে এসেছিল। এখানে মিস্টার বেক মানে এনি হাজবেন্ড, সে বেনকে বলে, তুমি এখানে জেনির সাথে বসে ড্রিঙ্কস করো। বেন তো বুঝে যায় যে এটা তার ফ্যামিলির আরও একটা চাল তার সেটিং করানোর জন্য। এই জন্য সে বেশি করে ড্রিঙ্কস করার কথা ভাবে। অন্যদিকে মোটু গিয়েছিল তার বয়ফ্রেন্ডের কাছে, জনের কাছে হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে দেখে যে তার স্লিম কার্ডবোর্ড কাট আউটটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তার উপর জনের কেবিন থেকে কোনো একটা মেয়ের আওয়াজ আসছিল। রিসেপশনিস্ট তো এটা বলে দেয় যে ভেতরে সে চেক আপ করছে, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও ওই আওয়াজ কম হয় না। তাই মোটু আর সহ্য করতে পারে না, এই জন্য সে ভেতরে চলে যায়। আর সেখানে গিয়ে সে গ্রেসকে দেখতে পায়। মোটু জনকে বলে, রাত হয়ে গেছে আর তুমি এখনও এখানেই আছো? জন বলে, হ্যাঁ, এটাই লাস্ট পেশেন্ট এসেছিল, এই জন্য থাকতে হয়েছে। এই কথা শুনে গ্রেস বলে, আরে সরি, আমার জন্য আপনাকে থাকতে হয়েছে, আমি এটার জন্য ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এই কথা মোটুর একদমই ভালো লাগে না। তখন গ্রেস বলে, ঠিক আছে, আমরা নাম্বার তো এক্সচেঞ্জ করে নিয়েছি, দেখা সাক্ষাৎ হতে থাকবে। গ্রেস চলে যাওয়ার পর মোটু জনকে অনেক সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর তাকে বিয়ে করার জন্য বলে। তার সাথে সে তার মায়ের প্ল্যানের কথাটাও বলে দেয় যে আমি আর আমার ভাইয়ের মধ্যে যে আগে বিয়ে করে বাচ্চার জন্ম দেবে, জিম তার নামে করে দেবে। কিন্তু তারপরেও জন বিয়ের জন্য এখনও রাজি হয় না।
আর বলে যে এই ক্লিনিক খোলার জন্য তুমি যত টাকা আমাকে ধার দিয়েছিলে, যতক্ষণ পর্যন্ত আমি সেই টাকাগুলো পরিশোধ করতে না পারছি ততদিন পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো মোটু বুঝতে পেরেছিল জন হয়তো আমার হাতের মতো শরীরের জন্য বিরক্ত, সে তো এই অবস্থাতে আমাকে বিয়ে করবে না। আর এতে এটাই হয় যে মোটুর ধৈর্যের বাঁধ একদম শেষ হয়ে যায়, আর সে ভাবে ব্যাস আমি তো এবার কোনো না কোনোভাবে চিকন হয়েই ছাড়বো। এই জন্য সে তার ভাইয়ের জিমে গিয়ে ননস্টপ দৌড়ানো শুরু করে দেয়। এদিকে যখন ইনা তার স্কুল থেকে বাসায় ফিরছিল তখন তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে, তাই সে দৌড়ে একটা লেডিস টয়লেটে লুকিয়ে পড়ে আর সর্বপ্রথম সে তার দাদাকে কল করে। কিন্তু সে তো এই সময় রান্না করছিল, এই জন্য ফোন তুলতে পারে না। তখন সে কল দেয় তার আন্টি অর্থাৎ মোটুকে, যে জেদ করে বসেছিল যে আজকে আমি চিকন হয়ে ছাড়বো, এই জন্য সেও কল তুলে না। এরপর ইনা তার দাদিমাকে কল করে, সে ঘুমিয়েছিল। এরপর অবশেষে সে তার বাবাকে কল করে আর ভয় পেয়ে বলে আমি জানগ্যাং পার্কের রেস্টুরেন্টে আছি, আপনি কি আমাকে নিতে আসতে পারবেন? কিন্তু এদিকে ব্যান তো ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছিল, এই জন্য ফোন তুলেছিল জেনি। ইনা যে বুঝতে পারে যে জেনি ফোন তুলেছে তখনই সে কল কেটে দেয়। তবে ইনা তার পুরো কথা জেনিকে বলেই না, কিন্তু ওইদিকে জেনি বেনকে ডেকে তুলে বলে মনে হয় ইনার কেউ পিছু করেছে, সে খুব ভয় পেয়েছিল আর সে তোমাকে পার্কের ওয়াশরুমে যেতে বলেছে। আর বন্ধুরা, এখানে যে ব্যক্তি তাকে ফলো করছিল সে জেনির আঙ্কেল। এসব কিছু জেনি আর তার ফ্যামিলির প্ল্যান ছিল। মেয়ে বিপদে আছে আর সে কল করেছিল, এইটুকু শুনেই বেন দৌড়াতে শুরু করে দেয়। তবে সে ঠিকমতো চলতেও পারে না, তারপরেও সে পড়তে পড়তে জেনির সাহায্য নিয়ে কোনোভাবে ওই ওয়াশরুমের কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে ওই লোককে দেখে ফেলে যাকে প্রথমেও ব্যান ইনার আশেপাশে দেখেছিল, মানে সে অনেকদিন থেকেই ট্রাই করছিল। এরপর সে ওই লোকের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। জেনিও তার আঙ্কেলকে ইশারা করে আর একটু মার খাওয়ার অ্যাক্টিং করে। আর এখানে ব্যানও ড্রিঙ্ক করার কারণে একটা ঘুষি মেরে দেয় ওই লোককে, আর ঘুষিটা হেলমেটে লাগে। আর সেও বেহুশ হওয়ার অ্যাক্টিং করে জেনির ইশারার জন্য, কিন্তু আসলে আঘাত তো লেগেছিল বেনের হাতে, কারণ তার হাত হেলমেটে লেগেছিল, যার কারণে সেখানে জখম হয়েছিল। নিজের বাবার আওয়াজ শুনে ইনাও বাইরে চলে আসে আর দেখে যে বাবার মার খেয়ে ওই খারাপ লোক বেহুশ হয়ে গিয়েছে যে তার পিছু করছিল। এরপর তার বাবার বলার পরেও সে বাথরুম থেকে বের হচ্ছিল না, সে বারবার তার স্কার্ট ধরে দাঁড়িয়েছিল। এতে জেনির সন্দেহ হয়, তার সন্দেহ সঠিক ছিল, কারণ ইনার ফার্স্ট পিরিয়ড হয়েছিল। এই জন্য জেনি পাশে শপে গিয়ে ইনার জন্য প্যাড নিয়ে আসে, সেটা কিভাবে ব্যবহার করতে হয় এসব কিছু শিখিয়ে দেয়। এরপর জেনি তার জ্যাকেট ইনাকে দেয় যাতে সে পেছন দিয়ে কোমরে বেঁধে নেয়। এরপর তারা বাসায় যায় যেখানে তাকে ফার্স্ট পিরিয়ডের জন্য ব্যান কংগ্রেস বলতে চায়, কিন্তু ইনা তো এতে আনকমফোর্টেবল হয়ে বাসার ভেতরে চলে যায়, কারণ তার জন্য এটা অনেক আলাদা ব্যাপার ছিল। এরপর ব্যান জেনিকে জিজ্ঞেস করে বাইরে ড্রিঙ্কস করতে যাবে কিনা। জেনি বলে আমি তো যাব, কিন্তু এইবার তোমাকে ড্রিঙ্ক শেয়ার করতে হবে, সকালের মতো না যে সব ড্রিঙ্ক তুমি একাই খেয়ে ফেলবে। এরপর তাদের আমরা ছোট একটা ওপেন রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে খাওয়া দাওয়া করে আর কথা বলে তারা। ব্যান জেনিকে বলে আজ তুমি আমার মেয়ের জন্য যা করেছো তার জন্য শুক্রিয়া, কিন্তু শোনো এরপরেও যদি তুমি আমার বা আমার ফ্যামিলি সাহায্য করতে থাকো তাহলে এটা ভেবো না যে আমিও তার বদলে তোমার জন্য কিছু করতে পারবো। আমি ডিপ্রেশনওয়ালা মানুষ, আমি কারোর জন্য কিছু করতে পারবো না। তখন জেনি বলে কে বলেছে তুমি কিছু করতে পারবে না? কাল তো তুমি আমার হাত ধরেছিলে তাই না? আমার জন্য তো এতটুকুই যথেষ্ট। তখন বেন বলে আমি কতবার তোমাকে বলেছি যে আমি তোমার হাত ধরিনি। তখন জেনি বলে আচ্ছা বেশি ইনোসেন্ট হওয়ার চেষ্টা করো না। যখন আমরা মলে ছিলাম আর ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল তখন আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম, আর তখনই তো তুমি আমাকে তুলতে এসেছিলে আর আমার হাতও ধরেছিলে, তারপরেও জানি না কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে তুমি। এই কথা বেনের অনেক আজব লাগে, কারণ সে তো কাল জুতার টাকা দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর জেনি তার হাতে পট্টি বাঁধিয়ে দেয় আর বলে এর মানে হয়তো এটা হতে পারে যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছিলে সেই সময়, যেরকম তোমার মেয়ে গল্প বানায় তোমার ব্যাপারে যে তুমি পাস্টে ট্রাভেল করতে পারো, হতেও তো পারে যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো আর তুমি আমার হাত ধরেছিলে আবার চলেও গিয়েছিলে। তখন ব্যান বলে না আমি তো ডিপ্রেশনের কারণে আর পাস্টে যেতে পারি না। এই কথা শুনে জেনি মজা করে বলে হতেও পারে আমার সাথে থেকে তোমার ভেতরে খুশি লাগছে যেটা তুমি অ্যাকসেপ্ট করতে চাচ্ছ না। একবার চোখ বন্ধ করে চেষ্টা তো করো, হতেও তো পারে যে তুমি আমার সাথে কাটানো পাস্টের টাইমে চলে যেতে পারবে। ব্যান বলে যদি এরকম হয় তাহলে আমি পাস্টে যাওয়ার পরেও কোনো জিনিস ধরতে পারতাম না, মানে আমার জন্য সব অদৃশ্য হয়ে যায়, মানে আমার জন্য এমন সিচুয়েশন হয় যে আমি কোনো জিনিসকে স্পর্শ করতে পারি না। তাহলে এরপর আমি তোমার হাত কিভাবে ধরতে পারতাম? দেখো সেটা আমি ছিলাম না যে কাল তোমার হাত ধরেছিল,
এরপর জেনি বলে হতেও তো পারে যে আমি স্পেশাল। তারপর দুজনে এখানে হাসি মজা করতে করতে নিজেদের বাসায় চলে যায়। এদিকে মোটু ম্যাডাম জিম বন্ধ হওয়ার পরও ট্রেডমিল বন্ধ করে না। সে তো দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় এমন মনে হয় যে সে হাওয়াতে উঠছিল আর সোজা সে মেঝেতে একটা পর্যায়ে পড়ে যায়। তখনই সেখানে গ্রেস আসে আর তাকে আস্তে আস্তে শ্বাস নিতে বলে, কিন্তু মোটু কান্না করতে শুরু করে দেয়। ওইদিকে বাসায় বেনের জেনির অনেক কথা মনে পড়ে যায় আর সে শুধু একবার চোখ বন্ধ করে সত্যিই পাস্টে যাওয়ার চেষ্টা করে আর সে পাস্টে চলেও যায়। সে যায় ওই মুহূর্তে যেই সময়ে মলে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল আর জেনি পড়ে গিয়েছিল। আর তখন বেন তার হাত ধরে দেখার চেষ্টা করে যে আসলে জেনি যেটা বলেছিল সেটা আদৌ সম্ভব কিনা, কিন্তু সত্যিই সে তার হাত ধরতে পারে। আর এর আগে এটা কখনোই হয়নি যে সে পাস্টে গিয়ে কোনো জিনিসকে স্পর্শ করতে পেরেছে, এটা প্রথমবার হয়েছে। এরপর বেন প্রেজেন্টে চলে আসে আর অনেক খুশি হয়ে যায় আর বলে, আরে বাহ, আমি তো ডিপ্রেশন থেকে বের হয়ে এসেছি। আমি দ্বিতীয়বার পাস্টে যাওয়ার চেষ্টা করি। আমি সিনার সাথে কাটানো মুহূর্তগুলোকে আবারও এনজয় করতে চাই। কিন্তু যেই সে বিচে আর হ্যাপি মোমেন্ট মনে করার চেষ্টা করে, সে পৌঁছে যায় ওই সময় যখন বেন সমুদ্রে ডুবে যেতে লাগছিল আর জেনি তাকে বাঁচিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে এসেছিল। তখন সে জেনিকে সিনা মনে করে জড়িয়ে ধরেছিল। এসব দেখে বেন অবাক হয়ে যায়। সে আবারও চেষ্টা করে ইনার জন্মদিনে যাওয়ার, কিন্তু সে আবারও ওই মোমেন্টে পৌঁছে যায় যখন ইনাও ওয়াশরুম থেকে বাইরে এসেছিল। তখন তার পেছন থেকে জেনিও বাইরে আসে। এতে বেন অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, আমি যখনই পাস্টের হ্যাপি মুহূর্তে যাওয়ার চেষ্টা করি তখনই তাহলে জেনির সাথে কাটানো মোমেন্টে কেন পৌঁছে যাই? তাহলে কি তার মানে এটা যে জেনি আমার কাছে থাকে তখনই আমি খুশি থাকি, নাকি অন্য কোনো ব্যাপার আছে? নাকি সে আসলেই আমার জন্য কোনো স্পেশাল, নাকি তার কাছেও আমার মতো কোনো স্পেশাল পাওয়ার আছে? এইসব জানার জন্য বেন পরের দিন যায় ওই ম্যাসাজ পার্লারে যেখানে জেনি জব করে। সেখানকার রিসেপশনিস্টের কাছ থেকে বেন জেনির ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করে। তখনই সেখানে জেনি আর তার মা চলে আসে। যখন বেন জেনিকে বলে যে যখনই আমি পাস্টে যাই তখনই শুধু আমি তোমাকেই দেখতে পাই, এটার আসল কারণ কি? মিস এনি বেনকে বোঝায় যে এর কোনো কারণ নেই, এটাই ভালোবাসা। জেনির আমাদের ফ্যামিলির আশেপাশে থাকা ভালো প্রমাণিত হচ্ছে। দেখো না, আমাদের হারিয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে ফিরেও আসছে। ইনারও পিরিয়ড হয়েছে, তারও পাওয়ার খুব তাড়াতাড়ি আনলক হয়ে যাবে। আমাদের জেনিকে এখানকার জব ছাড়িয়ে নিয়ে ইনার জন্য টুইটার জবে রাখা উচিত। বেন তো কিছুই বুঝতে পারে না, কিন্তু মিস এনি তো ঢাল নিয়েছিল আর তার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্তই চলবে না। এরপর সিন পাস্টে চলে যায় আর আমরা দেখতে পাই সেই সময় যখন বেন ফায়ার ফাইটার হয়েছিল, তো একদিন হাসপাতাল থেকে নিউজ আসে যে সিনার বেবি হয়েছে। তাকে দেখার জন্য বেন খুশি খুশি সেখানে চলে যায়। সেখানে বেন তার মেয়ে আর ওয়াইফের সাথে ওই স্পেশাল টাইম এনজয় করতে ব্যস্ত হয়েছিল। আর বাইরে একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে হসপিটাল থেকে কিছু দূরের একটা স্কুলে আগুন লেগে গিয়েছিল। সেখানে অনেক লোকের যান বাঁচানো হয়েছে, কিন্তু শুধু একজনের জীবন বাঁচানোর জন্য বেনের সিনিয়রের জীবনটা চলে গেছে। এই কথা যখন বেন জানতে পারে তখন সে খুবই কষ্ট পায় আর বলে যে যদি আমি সেদিন আমার বেবিকে হসপিটালে দেখতে না যেতাম তাহলে আজ আমার বন্ধুর মতো সিনিয়র সে বেঁচে থাকতো, তার ছেলে অনাথ হতো না, আর না সেই আগুনে এত মানুষের প্রাণ কেড়ে নিত। এরপর বেন অনেকবার তার মেয়ের জন্মদিনের হ্যাপি মোমেন্টে যায়, কিন্তু তার বারবার মনে পড়ে যায় যে আমি আমার বেবির সাথে টাইম স্পেন্ড করছি আর বাইরে এত বড় ক্ষতি হচ্ছে যেটা আমি থামাতে পারছি না। এই ঘটনা বেনের উপরে অনেক খারাপভাবে ইফেক্ট ফেলে। নিজের মেয়ে আর ওয়াইফের সাথে এই নতুন জার্নি এনজয় করার বদলে বারবার সেই মোমেন্টে যায়, এটা ভেবে সে হয়তো সে তার সিনিয়রে আর ওই বাচ্চাদের বাঁচাতে পারবে যাদের ওই আগুনে মৃত্যু হয়েছিল। এই জন্য বেন তার ওয়াইফের থেকে ডিসকানেক্ট হয়ে যায়। সে নিজের ডিউটির উপরে মনোযোগ দিতে পারে না, যার কারণে বেনকে ফায়ার ফাইটার জব থেকে বের করে দেওয়া হয় আর তাকে মানসিক রোগের ডাক্তারের কাছে হেল্প নিতে বলে, কিন্তু সে রাজি হয় না। দেখতে দেখতে 7 বছর অতিবাহিত হয়ে যায়। একদিন যখন বেন তার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল তখন হঠাৎ করে সে পাস্টে চলে যায়। হ্যাঁ, এটা আসলে হঠাৎ করেই। আর যেহেতু সে ড্রাইভ করছিল আর গাড়িতে হঠাৎ ড্রাইভার অদৃশ্য হওয়ার জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য বেচারি সিনা তো মারা যায় আর ইনা খুবই খারাপভাবে আঘাত পেয়ে যায়। কিন্তু ব্যানের একটা আঘাতও লাগে না, কারণ অ্যাক্সিডেন্টের সময় সে গাড়িতেই ছিল না, সে তো অতীতে চলে গিয়েছিল। আর যখন ফিরে আসে তখন দেখে এই অবস্থা হয়ে গেছে। ব্যান ড্রাইভিং সিটে থেকেই তার ওয়াইফ আর বাচ্চাকে ডাকে। গাড়ির অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে যদি ওই সময় ব্যান গাড়িতে উপস্থিত থাকতো তাহলে সেও মারা যেত। তো সিন প্রেজেন্টে চলে আসে। জেনি তার ফ্যামিলিকে বলে ব্যান যে আমার হাত ধরেছিল এটা তো তার মনেই নেই। এই কথা শুনে তার ফ্যামিলির লোকেরা অনেক খুশি হয়ে যায় আর বলে মনে হয় ব্যান মানসিক রোগী। জেনি বলে তার মাও স্বপ্নে ভবিষ্যৎ দেখার অদ্ভুত কথা বলে। তখন জেনির মা বলে এসব কিছু আদালতের রায়ে আমাদের পক্ষে কাজ করবে।
আর তাদের সব সম্পত্তির মালিক একমাত্র বুঝদার স্টেবল পার্সন ঘরের বউ জেনি হবে। আদালতের সাহায্যে আমরা তাকে তাদের অভিভাবক বানাবো। তবে এটা এত সহজ হবে না, তোমাকে অনেক এভিডেন্স সংগ্রহ করতে হবে। দেখেছো বন্ধুরা, এখানেই তাদের আলাদা প্ল্যান চলছে। তো এর কিছুদিন পর জেনি হাতে ফুলের তোড়া নিয়ে পৌঁছে যায় ব্যানের বাসায়। আর সে ব্যানের ফ্যামিলিকে বলে এটা আমাকে ব্যান দিয়েছিল আর বলেছিল যেন আমি এই বাসায় থাকি। এই কথা শুনে ব্যান চমকে যায় আর বলে সে তো মিথ্যা কথা বলছে, আমি তো এরকম কিছু বলিনি। তাই সে জেনিকে বাইরে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়। তখন জেনি উদাস হয়ে যায় আর বলে তুমি আমার সাথে এমন কেন করছো? প্রথমে মলে তুমি আমার হাত ধরেছিলে, আবার সেটা অস্বীকার করলে। এরপর ফাউন্টেনের কাছে তুমি আমাকে ডেকে নিয়ে ফুল দিয়েছো, সুন্দর সুন্দর কথা বললে, আমাকে ডাইরেক্টলি জড়িয়েও ধরলে আর নিজের সাথে এখানে থাকতে বললে। আর এখন তুমি এগুলো থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছ। তুমি আমাকে সবার নজরে নিচু দেখাতে কেন চাও? তখন ব্যানের মনে হয় যে এটা হয়তো ভবিষ্যৎ থেকে সে এসে করেছে, এই জন্য সে এই ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে আমরা মোটোকে দেখতে পাই, সে এখন একদম স্লিম হয়ে গেছে। সে র্যাম্পে মডেলদের সাথে মডেলিং করে। সবাই বাকি মডেলদের কথা ভুলে গিয়ে মোটোর প্রশংসা করে। তার বয়ফ্রেন্ডও তার প্রশংসা করে। এতে মোটো অনেক খুশি হয়ে যায় আর সে বিল্ডিংয়ের ছাদে যায় আর সেখান থেকে লাফ দেয় আর সে আগের মতো উঠতে পারে। আর এটা সে পুরো মজা নেয়। কিন্তু এটা কি বন্ধুরা, হঠাৎ করে সে মোটা হয়ে যায় আর নিচে পড়ে যায়। এরপর সে রিয়েলাইজ করে এটা তো তার স্বপ্ন ছিল, বাস্তবে সে এখনও মোটাই আছে। তখনই সেখানে একজন ব্রোকার চলে আসে ক্লায়েন্ট নিয়ে। তারপর মোটু জানতে পারে এই অ্যাপার্টমেন্টে যেখানে মোটু থাকে সেটা তার মা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য সে রেগে তার মায়ের কাছে যায়, যে কিনা জেনির থেকে মাসাজ নিচ্ছিল। মোটু জেনিকে বাইরে যেতে বলে কারণ এটা ফ্যামিলি ম্যাটার। তো মিস এনি বলে দেখো, যা বলতে চাও জেনির সামনেই বলো, সে আমাদের পরিবারের সদস্য। কিন্তু মোটু রাজি হয় না আর জেনিকে রুম থেকে বের করে দিয়ে তার মায়ের সাথে অনেক ঝামেলা করে আর বলে আপনি আবারও টাকা শেষ করে দিয়েছেন, যার জন্য আপনাকে আমার অ্যাপার্টমেন্ট বিক্রি করতে হচ্ছে। এই কথা শুনে তার মা বলে এখন জেনি এসে গেছে আর তার হাত শরীরে লাগাতেই আমার ঘুম চলে আসে আর আমি খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ দেখা শুরু করে দেব আর আমি খুবই ভালো স্টকে ইনভেস্ট করে টাকা কামাবো। এসব বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। ওইদিকে জেনি বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল আর সে এটা রেকর্ডও করে নেয়। এরপর সে এই রেকর্ড তার ফ্যামিলি সবার কাছে পাঠায়। তারপর তো শুধু তার একটাই কাজ, সেটা হচ্ছে যে কোনোভাবে এই ফ্যামিলি সবার মন জিতে নেওয়া। এতদিনে জেনি এটা তো বুঝে গিয়েছিল যে ইনা তার ফেস নিয়ে অনেক চিন্তিত। এই জন্য সে ইনার আইব্রো আর্ট করে আর বলে তোমাকে এই মোটা মোটা চশমার পেছনে নিজেকে লুকানোর প্রয়োজন নেই, তুমি অনেক সুন্দর। দুজনেই দুজনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর আমরা নোটিস করি যে ইনার চোখ একদম ব্লু হয়েছে। এই মুহূর্তে জেনির মনের মধ্যে যা চলছিল সেটার ব্যাপারে এখানে ইনা জানতে পেরে যায় আর বলে আপনি জিম বিল্ডিংয়ের মালিক হতে চান, তাই তো? এই কথা শুনে জেনি তো একদম অবাক হয়ে যায় আর ভাবে যে এই বাচ্চা তো বড় হয়ে মানুষের মাইন্ড পড়তে পারে। পরের দিনের কথা, ইনা স্কুলে ছিল। সেখানে একটা মেয়ে যে কিনা ইনার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই সে ইনার কাছে আসে আর সে ইনাকে বলে আজ তুমি একটু আলাদা দেখাচ্ছ, কি ব্যাপার তুমি আবার আইব্রো সেট করেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। ইনা নিজের প্রশংসা শুনে হতবাক হয়ে যায়। তো এরপর এই মেয়ে ইনার চশমাটা কেড়ে নেয় আর সেটা পড়ে যায়। তখন ইনা ক্রাশ চশমা তুলে ইনাকে দিতে চায়, কিন্তু তার আগে সে ইনার সাথে আই কন্ট্যাক্ট করে আর বলে আরে বাহ, এ তো এত কিউট। তখনই ইনার চোখ অল্প ব্লু হয়ে যায় আর সে তার ক্রাশের মনের কথা জেনে যায়, কিন্তু সে এই ব্যাপারে এত মনোযোগ দেয় না। অন্যদিকে আমরা মোটোকে দেখতে পাই যে জিমে তার ওয়েট দেখছিল। এখনও তার ওয়েট 100 কিলোর থেকেও বেশি। এটা দেখে তার মুড অফ হয়ে যায় আর তার খাবার খাওয়ার ইচ্ছে করে। এই জন্য সে তার বয়ফ্রেন্ডকে কল করে আর বলে আজকে আমার প্রতারণার দিন, তুমি কি আমার সাথে ডিনার করতে যাবে? কিন্তু সে তো ক্লিনিকে ক্লায়েন্টের সাথে বিজি হওয়ার বাহানা করে। তখন মোটু হোটেলে কিছু বড়লোক মহিলাদের সাথে দেখা করার প্ল্যান করে নেটওয়ার্কিংয়ের জন্য, যাতে সে তার বয়ফ্রেন্ডের জন্য আরও নতুন ক্লায়েন্ট বানাতে পারে। যেটা গ্রেস শুনে ফেলে আর সে জনকে সেই হোটেলে ডেটের জন্য নিয়ে যায়। জন তো মোটুকে দেখে না, কিন্তু মোটু এখানে তাদের দুজনকে একসাথে দেখে জেলাস হয় আর তাদের পিছু করে। তারা লিফটে 12 নম্বর ফ্লোরে যায়। মোটু দ্বিতীয় লিফট আসার জন্য অপেক্ষা করতে পারে না, তাই সে সিঁড়ি দিয়ে 12 নম্বর ফ্লোর পর্যন্ত চলে যায় আর দেখে দুজনেই কিস করছে। এটা দেখে তো মোটুর মনটা একদমই ভেঙে যায় আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে বাসেও ডিনারের সময় হয়ে গিয়েছিল। জেনি সবার জন্য ডিনার নিয়ে আসে। জানো, সে গ্যাস জ্বালানোর জন্য একটা স্টিক বানিয়েছিল, যেটা দিয়ে সে দূর থেকে গ্যাস জ্বালাতেও পারে আবার বন্ধও করতে পারে। এখন মিস এনি তো ঘুমিয়ে পড়েছিল। বেক ক্লাবে গিয়েছিল
আর সেখানে একটা মহিলার সাথে ডান্স করছিল, যেটার ভিডিও জেনির আঙ্কেল করেছিল। বাসায় জেনি, বেন আর ইনা একসাথে ডিনার করছিল। এরপর সে ময়লা বের করে, সেটা সে বেনকে বাইরে ফেলে দিয়ে আসতে বলে। যখন বেন বাইরে যায় তখন সে ফুলের ট্র্যাক দেখে, সেখানে একটা অরেঞ্জ ফুলের তোড়াও দেখে, যেটা দেখতে একদম জেনির ফুলের মতো ছিল। সেটা বেন তুলে আর ভাবে এই ফুল তো মরে যেতে লেগেছে। আর তখনই সে ওই সময় পৌঁছে যায় যখন সে জেনির উপরে নজর রাখছিল। অর্থাৎ ইনার ফার্স্ট পিরিয়ডের দ্বিতীয় দিনে জেনি ফাউন্টেনের কারোর জন্য অপেক্ষা করছিল। বেন তার পিছু করে, আর তখনই জেনিও বুঝে যায় যে তার পেছনে কেউ আছে। আর জেনি দেখতে পায় সেটা আসলে বেন। আর বেন ওই ফুলের তোড়া পেছনে লুকিয়ে ফেলে আর বলে, না, এই ফুল তো আমি তাকে দেব না, আর না থেকে জড়িয়ে ধরবো। তখনই সেই সময় বেন একটা বাইক আসতে দেখে, তাই সে জেনিকে নিজের দিকে টেনে নেয়। এতে জেনি সোজা বেনের বুকে চলে যায়, আর সেই সময় একটা সুন্দর মোমেন্ট তৈরি হয়ে যায়। এদিকে প্রেজেন্টে মোটু তার সব জিনিস প্যাকিং করে আর কিছুদিন তার মায়ের সাথে থাকার জন্য চলে যায়। কারণ তার মন ভেঙে গিয়েছিল। সে তো ভেবেছিল জন তাকে পছন্দ করত, কিন্তু না, সে তো গ্রেসের সাথে অনেক ভালো আছে। তো জন তখন তাকে সাপোর্ট করে আর বলে, আমি তোমার ফ্যান ছিলাম যখন তুমি একজন মডেল ছিলে, কিন্তু এখন দেখো তোমার ওজন কত বেড়ে গেছে। আমার মনে হয় এইসব কিছু আমার জন্যই হয়েছে। তুমি আমার বিজনেস সেটেল করার জন্য নিজের প্রতি খেয়াল করোনি। আমরা কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নেই, যাতে তুমি কিছুদিনের জন্য আবার নিজের প্রতি ফোকাস করতে পারো। মোটু বুঝে যায় যে জন তার থেকে মুক্তি পেতে চায়, এই জন্য এই ব্রেকআপই আমার জন্য ভালো। যাই হোক বন্ধুরা, মোটু তার ফ্যামিলির বাসায় চলে যায়। সেখানে সে আবারও জেনিকে মিস এনির জন্য চা বানাতে দেখে। তখন মোটু বলে, এই চা আমাকে দিয়ে দাও, আমারও একটু রেস্টের প্রয়োজন। তুমি একটা কাজ করো, মার জন্য আরও একটা চা বানিয়ে দাও। কিন্তু জেনি ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি আপনার জন্য অন্য চা বানিয়ে দিচ্ছি, এটা মায়ের জন্য স্পেশাল। এই কথা শুনে মোটু জেনির উপরে সন্দেহ হয় আর বলে, তুমি আমার মায়ের চায়ে আবার কিছু মিশিয়ে দাওনি তো, মানে ঘুমের ওষুধ বা অন্য কিছু? কারণ সে আজকাল খুবই ঘুমাচ্ছে। চায়ের মধ্যে এরকম কিছু নেই, এটা প্রমাণ করার জন্য জেনি নিজেই সেই চা পান করে আর তাকে আরেকটা চা বানিয়ে দেয়। এরপর যখন জেনি ডিনারে থালা বাসন পরিষ্কার করছিল তখন তার খুবই ঘুম চলে আসে, কিন্তু মোটু তার উপরে নজর রাখছিল, এই জন্য সে নিজেকে জেগে রাখার পুরো চেষ্টা করে। তার মানে জেনি অনেক ডেঞ্জারাস। কিছুক্ষণ পর জেনি দেখে মোটু আস্তে আস্তে কোথাও যাচ্ছে, আর তখন সেও তার পেছু পিছু চলে যায়। আর দেখে মোটু তার ফ্যামিলির এন্টিক পিস দেখছিল, সে তো কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। এরপর সে সব লকারও চেক করতে শুরু করে দেয়। তখন জেনি এসব কিছুর ভিডিও করতে থাকে, যাতে সামনে গিয়ে মোটু এই ফ্যামিলির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার চেষ্টা করলে এই ভিডিও দেখিয়ে তাহলে প্রমাণ করা যাবে যে সে তো নিজের বাসাতেই চুরি করে, তাহলে সে তো লিগ্যাল গার্ডিয়ান হওয়ার যোগ্যই না। এরপর জেনি যা দেখে তাতে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। আসলে উপরের লকার পর্যন্ত মোটুর হাত যাচ্ছিল না, কিন্তু সে ওই পর্যন্ত যেতে পারছিল না। দেখতে দেখতে সে মাটি থেকে উপরে উঠে যায় আর সে ওই লকারের লেভেল পর্যন্ত পৌঁছে যায়। জেনি এভাবে মোটুকে উড়তে দেখে ভয় পেয়ে যায় আর সে মোটুকে ভূত মনে করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার জুতা সেখানেই খুলে যায়, যেটা পরে মোটু দেখতে পায়। ওদিকে দৌড়াতে দৌড়াতে জেনি বেনের সাথে ধাক্কা লেগে যায় যে এইমাত্র পাস্ট থেকে প্রেজেন্ট এসেছে। ফাউন্টেনের পানির জন্য তার চুল এখনও ভেজা আছে। বেন জেনিকে বাঁচানোর জন্য তাকে ধরে ফেলে আর তার মাথার চুল থেকে পানি টপ টপ করে জেনির মুখে পড়ে। সে পানি মুছতেই জেনি অন্যদিকে ঘুরে আর সামনে সে একটা আয়না দেখতে পায়, আর সেই আয়নায় জেনিকে ছাড়া আর কাউকেই দেখা যায় না। আয়নায় সে নিজেকে ব্যানের সাথে না দেখে বাতাসে লটকানো দেখছিল নিজেকে। এটা দেখে তো জেনি কথা বলাই বন্ধ করে দেয়। জেনির মনে হয় সেও হয়তো ভূত, জানি না কোন ভূতওয়ালা ফ্যামিলির মধ্যে সে ফেসে গেছে। এটা ভেবে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই জেনি বেনকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, আর যখন সিঁড়ি দিয়ে নিচে যায় তখন আবার সে তার সামনে বেনকে দেখতে পায়। এটা দেখে তো তার মাথা একদমই ঘুরে যায় আর বলে, একটু আগেই তোমার সাথে আমার উপরে দেখা হয়েছিল তাই না? তোমার মাথার চুল তো ভিজে ছিল, তুমি আমার আগে নিচে কিভাবে চলে আসলে? এরপর জেনি ভূত ভূত করতে করতেই বেহুশ হয়ে যায়। এই কথা শুনে বেনও অবাক হয়ে যায় আর ভাবে, আমি তো পাস্টে গিয়েছিলাম, আর না চাইতেও আমাকে তার সাথে দেখা করতে হয়েছে ওই বাইকের ধাক্কা লাগানোর থেকে বাঁচানোর জন্য। তারপর সে যখন আমার হাতে ফুল দেখেছিল আর বলেছিল যে তুমি ফুল পাক্কা আমার জন্য এনেছো, তাই তাকে ফুল দিতে হয়েছে। তারপর যখন আমি প্রেজেন্টে আসলাম তখন হঠাৎ করে বাবা আমাকে দৃশ্যমান হতে দেখে নেয়। সে বুঝে যায় যে আমার হারানো পাওয়ার আবারও ফিরে এসেছে, আর তখন আমি তাকে সব কথা বললাম যে এবারের পাওয়ার একটু আলাদা, কারণ এবার আমি পাস্টে গেলে জেনি আমাকে দেখতে পারে আর আমি তাকে ধরতেও পারি। আর তখন আমার বাবা আমাকে পুরনো একটা বই দেখায়,
যেখানে লেখা ছিল সুপার পাওয়ার কোনো নতুন আর স্পেশাল মানুষের সাথে দেখা করার পর একটু বদলেও যেতে পারে, মানে আপগ্রেড হতে পারে। এরপর আমি মাত্র এখানে আসলাম আর সে বলে আমি নাকি উপরের ফ্লোরে তার সাথে দেখা করেছি, আমার চুল ভেজা ছিল। তার মানে এটা হয়েছে যে সে আমার ভবিষ্যৎ ব্যানের সাথে দেখা করেছে। তখনই সেখানে ব্যানের মা বাবাও চলে আসে। তারা জেনিকে বেহুশ দেখে চিন্তায় পড়ে যায় আর বলে কি হয়েছে। তখন ব্যান বলে জানি না, তবে সে ভূত ভূত বলে দৌড়াচ্ছিল। তখনই সেখানে মোটু চলে আসে আর বলে সে আমাকে একটু উড়তে দেখে ফেলেছিল আর সে অজ্ঞান হয়নি, বরং শান্তিতে ঘুমাচ্ছে, কারণ সে ওই চা পান করেছিল যেটা সে রোজ মাকে পান করায়, যার মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, বাসায় কেউ মোটুর কথা বিশ্বাস করে না। মিস এনির তো মনে হয় তার মেয়ে জেনিকে নিয়ে জেলাস ফিল করছে, কারণ এই মোটুর আগে জেনির বিয়ে হয়ে যাবে আর সে ওই জিম বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, এরকম তার মায়ের মনে হয়। এই জন্য সে মোটুকে গালি দেয় আর বলে শোনো, পরের বার ওরার আগে মনে রাখবে আমরা আমাদের পাওয়ারের ব্যাপারে এখনই জেনিকে বলতে পারবো না, সে এই সব কিছু এত সহজে নিতে পারবে না। পরের দিন সকালে যখন জেনি ঘুম থেকে ওঠে তখন তার মাথা খারাপ হয়ে যায় আর বলে কাল রাতে আমি যা যা দেখেছি সেগুলো কি সত্যি ছিল নাকি ঘুমের ওষুধ খাওয়ার জন্য এসব হচ্ছিল। ব্রেকফাস্টের সময় জেনি ইনার জন্য ডিম ভাজি করে। তখনই মিস এনি আসে আর জিজ্ঞেস করে তোমার কি সোনামে যাওয়ার ইচ্ছা আছে, তুমি কি আগে সোনামে যেতে চাও। এই কথা শুনে জেনি ভয় পেয়ে যায়, কারণ প্রথমে সোনাম তো তারই ছিল। তারপর মিস এনি বলে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি প্রথমে সোনামেতে যাওয়ার জন্য তোমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। আসলে তোমার জন্য আমার চিন্তা হতে থাকে, এই জন্য হয়তো আমি এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু তারপরও আমি তোমাকে এটাই বলবো কিছুদিনের জন্য সোনামে যাওয়ার থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর জেনি তার বাসায় যায় আর তার মাকে সব কথাই বলে। এতে তার মা বলে মনে হয় ওই বৃদ্ধ মহিলা তোমার পেছনে লোক লাগিয়েছে, এই জন্য সে প্রথমে সোনামের ব্যাপারে জানতে পেরে গেছে। এখন এসব ড্রামা অনেক হয়েছে, তুমি তোমার বিয়ের রেজিস্ট্রি করার তৈরি করো যাতে তুমি তাড়াতাড়ি তাদের লিগ্যাল গার্জিয়ান হতে পারো, কারণ তোমাকে এখন অনেক ঋণ পরিশোধ করতে হবে। এই কথা শুনে জেনি উদাস হয়ে যায়। তো এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জেনির বাবা মারা গেছে আর শেষকৃত্যে আত্মীয়দের থেকে বেশি আদায়কারী এসেছিল। এখানে একজন মহিলাও ছিল যার কাছে অনেক টাকা বাকি রেখেছিল জেনির বাবা, সে তো বেঁচে নেই। এই জন্য ওই মহিলা জেনিকে বলে আজ থেকে তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করবে। সেই সময় জেনি অনেক ছোট ছিল, সেই সময় সে কোনো কাজও করতো না, এই জন্য ওই মহিলা জেনিকে তার কাছে কাজে রেখে দেয়। এই ছোট একটা কাজ করার জন্য জেনি ওই মহিলাকে মা ডাকতে শুরু করে দেয়। তার মানে জেনি এখন যাকে মা বলছে সে তার রিয়েল মা নয়, আর না গ্রেস আর আঙ্কেল তার নিজের মানুষ, তারাও পর। প্রেজেন্টে ব্যানো জেনির খোঁজে সোনামের ভেতরে ঢুকে পড়ে, তবে আঙ্কেল তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে মানে না। তাই আঙ্কেল তাকে সোনামের রুলসগুলো ইত্যাদি শেখাতে থাকে আর সে বেনকে কাপড় চেঞ্জও করায়। আর ততক্ষণের মধ্যে সে জেনি আর তার মাকে কল করে ইনফর্ম করার কথা ভাবে যে ব্যান এখানে চলে এসেছে, কিন্তু তারা দুজনেই সোনামের হটরুমে চলে গিয়েছিল আর নিজেদের মধ্যে কিছু কথাও বলছিল। তখনই সেখানে ব্যান চলে আসে আর এখানে সে জেনিকে ওই মহিলাকে মা বলতে শুনে ফেলে। এই কথা শুনে ব্যান জেনিকে প্রশ্ন করে যে তুমি তো বলেছিলে তোমার এই পৃথিবীতে কেউই নেই, তাহলে তুমি তাকে মা বললে কেন। এরা দুজনেই কিছু বলার আগেই আঙ্কেল সোনামের ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট করে দেয়। এতে সবাই পালাতে শুরু করে দেয় আর অ্যালার্ম শুনতেই জেনি মেঝেতে পড়ে যায়। তখন ব্যান তাকে বাঁচাতে যায়, কিন্তু সোনাম হটরুমে উপস্থিত থাকার কারণে ব্যানের পা ঘেমে গিয়েছিল, এই জন্য সে পা পিছলে পড়ে যায় আর তার কারণে পাশে থাকা জেনিও পড়ে যায়। ব্যানের তো কিছু হয় না, কিন্তু জেনি পড়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ তার মাথায় অনেক বেশি আঘাত লেগেছিল। এই কারণে অ্যাম্বুলেন্স ডেকে জেনিকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে যখন ডকুমেন্টসের গার্জিয়ান সাইন চায় তখন জেনির মা ব্যানকে সাইন করতে বলে, কারণ সে তো তার আসল মা ছিল না। এরপর জেনির চিকিৎসা তো শুরু হয়ে যায়, কিন্তু ব্যানের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন ওঠে। এই জন্য জেনির মা ব্যানকে সব ঘটনা বলে যে জেনির বাবা মারা যাওয়ার পর কেউ ছিল না তার, শুধু আদায়কারী ছাড়া। আমিও আদায়কারী, এই জন্য আমি জেনিকে সাপোর্ট করেছি, তাকে নিজের কাছে রেখেছি, কাজে লাগিয়েছি। এরপর সে যা টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সে অনেক ঋণ পরিশোধ করেছে। এসব জানার পর ব্যান তার মাকে কল করে বলে যে মা, আপনার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে, জেনি হাসপাতালে আছে সোনাম রুমে পড়ে যাওয়ার জন্য। এই কথা শুনে মিস এনির কষ্ট তো লাগে, কিন্তু তার সাথে একটা ব্যাপারে খটকাও লাগে যে জেনির আসার জন্য আমার পাওয়ার তো ফিরে এসেছে, কিন্তু আমি যতবারই স্বপ্নে ভবিষ্যৎ দেখেছি সব শুধু জেনির ব্যাপারেই দেখেছি। আমি আগের মতো স্টক লটারির স্বপ্ন দেখতে পাচ্ছি না কেন।
এরপর বন্ধুরা আমরা আরও একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সিনা মারা যাওয়ার পর যখন ব্যান তার মার সাথে ঝগড়া করছিল আর বলছিল যে আপনি তো ভবিষ্যৎ দেখতে পারতেন তাই না, আপনি সিনার মৃত্যুর কথা আমাকে কেন বলেননি, আমি তাকে বাঁচানোর জন্য কিছু করতাম। তখন মিস এনি বলে, জানি না কেন সিনা রিলেটেড কোনো স্বপ্ন আমি দেখতেই পাই না, বাকি থাকলো ভবিষ্যৎ বদলানোর কথা, তাহলে আমরা যা কিছুই করি না কেন কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারবো না। যেরকম তুমি অসহায়, বারবার পাস্টে যাওয়ার পরেও পাস্ট বদলাতে পারো না, তেমনি আমিও ভবিষ্যৎ বদলাতে পারবো না। এরকমভাবে আমাদের পূর্বপুরুষদের জীবন চলে গেছে হিরোগিরি দেখানোর চক্করে। এই পাওয়ার আমরা আমাদের জন্যই পেয়েছি, তাই এই পাওয়ার শুধু আমাদের ভালোর জন্যই ব্যবহার করতে পারবো, অন্য কারো লাইফ বদলাতে পারবো না। এই কথা শুনে ব্যান অনেক রেগে যায় আর অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে তার পাওয়ারের ব্যাপারে, যে এটা কোনো সুপার পাওয়ার হলো, এটা তো এক ধরনের অভিশাপ যার জন্য আমাদের ভুগতে হচ্ছে। আমরা জিনিস দেখতে তো পারি কিন্তু বদলাতে পারি না, তাহলে কি লাভ এই পাওয়ারের? তো সিন প্রেজেন্টে চলে আসে, জেনিকে বাসায় আনা হয়। রাস্তায় ব্যান জেনিকে তার ফ্যামিলির সুপার পাওয়ার ফিরে আসার কথা সব বলে দেয়, যে সবার পাওয়ার ফিরে এসেছে। এই কথা শুনে জেনি হতবাক হয়ে যায় আর বলে, কারো কাছে এরকম পাওয়ারও আছে, আমি জানতাম না। এদিকে আমরা ইনাকে দেখতে পাই যে ইনার সাথে রিম নামের মেয়ে বন্ধুত্ব করার পুরো চেষ্টা করে। সে জোর করে ইনাকে ডান্স ক্লাসে জয়েন করায়। এরপর যখন সব বাচ্চারা একসাথে বাইরে খাবার খেতে যায় তখন তারা ইনাকে তাদের সাথে যাওয়ার কথা বলে না। এটা দেখে ইনা অনেক উদাস হয়ে যায় আর একাই পাশের একটা মলে গিয়ে ইনস্ট্যান্ট নুডলস কিনে খায়। তখন সেখানে রিমো চলে আসে আর সে বলে, একটা আমার জন্য নাও না। ইনা জিজ্ঞেস করে, তুমি যাওনি ডান্স ক্লাসের বাচ্চাদের সাথে? রিম বলে, আমি আমার বন্ধুকে ছেড়ে কিভাবে যেতে পারি। এরপর সে ইনার সাথে বসে নুডলস খায় আর বলে, আমাদের ক্লাসমেট ভন, সে তোমাকে পছন্দ করে, তার ব্যবহার দেখেই বোঝা যায় সে তোমাকে সত্যিই কেয়ার করে। তুমিও কি তাকে পছন্দ করো? ভন তো আসলে ইনার ক্রাশ। কিন্তু যখন ইনা ডাইরেক্টলি রিমের চোখের দিকে তাকায় তখন ইনা তার মনের আওয়াজ শুনতে পায়। সে বলছিল যে, ভনকে আমি শুরু থেকেই পছন্দ করি, তুমি আমাদের মাঝখানে আসতে পারবে না। যদি তুমিও তাকে পছন্দ করো তাহলে আমি আমাদের বন্ধুত্ব নষ্ট করে ফেলবো। এসব কিছু তো রিম মনে মনে বলছিল, কিন্তু ইনার কাছে শক্তি আছে, তাই সে তার মনের খবরটা জেনে যায়। এসব জানার পর ইনা ভয় পেয়ে যায় আর অসহায় হয়ে বলে, না, আমি তাকে পছন্দ করি না। সে সব সময় আঁকড়ে থাকার অভিনয় করে। এরপর যখন সে পেছনে তাকায় তখন সে চমকে যায়, কারণ পেছনে রিমের মতো ভনও ইনার জন্য এখানে এসেছিল, কিন্তু সে শুনেছিল যে ইনা তার ব্যাপারে এরকম ভাবে। এটা জানার পর ভন অনেক কষ্ট পায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওইদিকে রাতে আমরা দেখি ব্যান ড্রিঙ্কস করতে যাচ্ছে, কিন্তু তার আজকের দিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যে কিভাবে সোনাম রুমে জেনির মাথায় আঘাত লেগেছে। ব্যান জেনিকে বাঁচাতে চায়, এই জন্য সে আবারও সেই সময়ে পাস্টে চলে যায়। তখন ব্যান জেনির পিছে পিছে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে উল্টো পায়ে দৌড়ানো শুরু করে দেয়, কারণ ব্যান জেনির পেছনে পেছনে যেতে যেতে চেঞ্জিং রুমে চলে গিয়েছিল আর সে সেখানে জেনিকে একদম কাপড় ছাড়াই দেখে ফেলে। তাই তার একটু অকওয়ার্ড ফিল হয়। এর কারণে সে তাড়াতাড়ি প্রেজেন্টে চলে আসে আর হঠাৎ করে তার অনেক গরম লাগতে শুরু করে দেয়। এই জন্য সে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেই সময়ও জেনিকে বাঁচানোর ব্যাপারে সে ভাবতে থাকে যে যদি আমি তাকে বাঁচাতে পারতাম। এই জন্য সে পৌঁছে যায় ওই রাতে যেদিন জেনি মোটুকে একটু হাওয়াতে উড়তে দেখে ফেলেছিল আর সে ভুতভুত করে চিৎকার করে পালাচ্ছিল। আর হঠাৎ করেই সে এসে ব্যানের সাথে ধাক্কা খায়, কিন্তু যখনই জেনি আয়নায় দেখে তখন সে বেনকে দেখতে পায় না। এই জন্য সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্যান প্রেজেন্টে চলে আসে, তখনই তার রুমে জেনি চলে আসে আর বেনকে এভাবে ভেজা অবস্থায় দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে যে কি করছে সে। জেনি তো ব্যানের মাথা মুছিয়ে দিতে চায়, কিন্তু ব্যান বলে, আমি নিজেই করে নেব। আর এই অকওয়ার্ডনেস দেখে জেনি বুঝে যায় যে ওই আয়নাওয়ালা অ্যাক্সিডেন্ট যেটা পাস্টে হয়েছিল পাক্কা সে ওই পাস্ট থেকেই আসছে। তার মানে সেই সময় আমি যাকে আয়নায় দেখেছিলাম ব্যানের ভূতের মতো সে ভিজেছিল, তাহলে সেই সময় হয়তো সে সেখানে গিয়েছিল, তখনই আমি পাস্টে ভিজে যাওয়া ভেনকে দেখতে পেয়েছিলাম। এখন এই ব্যাপারে সুযোগ নিতে চায় জেনি এখানে তাকে ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে বলে, কিছুক্ষণ আগে তুমি ভবিষ্যৎ থেকে আমার কাছে এসেছিলে আর গিফট হিসেবে আমাকে এই ফর্ম দিয়েছো। এখন তুমি বলো আমাদের কি করা উচিত? তোমার ভবিষ্যৎ ব্যান তো আমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে ব্যান চমকে যায়, কারণ সে এত বড় সিদ্ধান্ত এখন নিতে চায় না। তখন জেনি বলে, আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই, তুমি শুনবে? আসলে বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, জেনির মা তাকে বলেছিল যে ব্যান ফায়ার ফাইটারের চাকরি এই জন্য ছেড়ে দিয়েছে কারণ সিয়ানজে গার্লস স্কুলে আগুন লেগেছিল, যেখানে সে যেতে পারেনি,
কারণ সে তার ছোট বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু ওই স্কুলে আগুন লাগার দুর্ঘটনাতে ব্যানের একজন সিনিয়র মারা গেছে, যে ব্যানের অনেক ক্লোজ ছিল। এই জন্য ব্যান অনেক ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এই জন্য জেনি ব্যানকে একটা ঘটনা শোনায় যে, জানো, আমি যখন হাই স্কুলে ছিলাম তখন আমাদের স্কুলে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল, কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে সবসময়ের মতোই হয়তো এটা ফলস অ্যালার্ম বেজে উঠেছে, এই জন্য কেউ তাড়াহুড়ো করে স্কুল ছাড়েনি। তার উপর আবার এই স্কুলের বিল্ডিংটা অনেক পুরনো ছিল, তাই সেখানে রক্ষা করার মতো কোনো জায়গাও ছিল না। ওই ঘটনাতে আমি খুবই খারাপভাবে আঘাত পেয়েছিলাম। এই জন্য যখনই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। এই কথা শুনতেই সে জেনিকে জিজ্ঞেস করে, তুমি কি সিএনজে গার্লস স্কুলে পড়তে? জেনি বলে, হ্যাঁ, আমি তো মারাই যাচ্ছিলাম, কিন্তু একজন লোক এসে আমার জীবন বাঁচিয়েছে। আর আমার যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে আমি তোমার মধ্যে ওই লোককে দেখতে পাই, এই জন্য আমি তোমার প্রতি এত আকর্ষিত হচ্ছিলাম। কিন্তু বন্ধুরা, বেনের এরকম কিছুই মনে নেই যে সে ওই দিন কোনো বাচ্চার জীবন বাঁচিয়েছিল। কিন্তু জেনি বলে, তোমার এখনও ওই কথা মনে নেই, তার মানে এটা নয় যে এই ঘটনা আমার সাথে হয়নি। আমার অতীত তোমার ভবিষ্যৎ, তুমি তোমার নিজের চোখে দেখেছো যে এরকম অনেক ঘটনা হয়েছে যেগুলো আমি আগে এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু তুমি ভবিষ্যতে গিয়ে করছো। তার মানে ওই মল, মাউন্টেন, শিরওয়ালার ঘটনা, এসব জিনিস প্রমাণ করে যে তুমি আবারও ওই হাই স্কুলের পাস্টের ঘটনাতে যাবে আর সেখানে আমার জীবন বাঁচাবে। তখন ব্যান বলে, আমি তোমার সব কথাতেই একমত, কিন্তু বিয়ের জন্য ভালোবাসার প্রয়োজন হয়। দেখা যাক আমাদের মধ্যে ভালোবাসা হয় কি না। এই বলে সে জেনিকে কিস করে দেয়, তাও আবার লিপ টু লিপ। জেনি তো একদম নার্ভাস হয়ে যায়। পরে সিনে আমরা দেখতে পাই জেনি অনেক ভয় পেয়েছিল। তার মনে হয় যে আমি তো একজন সাধারণ মানুষ, আর এই ফ্যামিলির কাছে তো সুপার পাওয়ার আছে। যদি তাদের সুপার পাওয়ার দিয়ে আমার ব্যাপারে জানতে পেরে যায় তাহলে কি হবে? এসব কিছু নিয়ে ভাবতে ভাবতে জেনির আর ঘুম আসে না। তবে মিস এনিরও ঘুম আসছিল না, তাই সে জেনির রুমে আসে আর বলে, কিছুদিন হলো আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, তুমি একটা কাজ করো, যদি তোমার ওই রিল্যাক্সিং চা আমাকে একটু পান করাতে তাহলে একটু ভালো হতো। এই জন্য জেনি চা বানাতে যায় আর লুকিয়ে তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেই তার আগেই মিস এনি এসে বলে, আমি জানি তোমার হাতে কি আছে। এই কথা শুনে তো জেনি একদম ভয় পেয়ে যায়। এরপর মিস এনি জেনির হাত ধরে বলে, আমি দেখেছি স্বপ্নে যে তোমার হাতে আমার বংশের আংটি আছে, তার মানে এটা পরিষ্কার তুমি আমার ছেলের বউ হবে। তখন গিয়ে জেনি একটু রিল্যাক্স হয়। জেনি তো মনে হয়েছিল যে আজ সে ধরা পড়েই গেছে, কিন্তু মিস এনি তো রিংয়ের কথা বলছে। এদিকে ব্যানেরও ঘুম আসে না। ব্যান ওই ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম দেখে ভাবে, আমি তো জেনিকে ভালোবাসি না, ভবিষ্যতে আমি তাকে ভালোবাসবো এটা ভেবে আমি তাকে এখন বিয়ে করব? কিছু বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা একদম ঠিক হবে না। যাই হোক, যখন আমি তাকে কিস করেছিলাম তখন আমার কোনো স্পেশাল ফিল হয়নি। তখনই ব্যান সেই কিসের মোমেন্টে পৌঁছে যায় আর সে নিজেকে জেনিকে কিস করতে দেখে ফেলে। এরপর প্রেজেন্টে চলে আসে আর ভাবে যে আমার তো সেই সময় কোনো স্পেশাল ফিল হয়নি, তাহলে তারপরেও সেটা আমার জন্য হ্যাপি মোমেন্টে কিভাবে হয়েছে, যার কারণে আমি আবারও ওই মোমেন্টে চলে গেলাম। বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন ওই ব্যাপারে ভাবতেই চাই না। একটা কাজ করি, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। কিন্তু যেই সে ঘুমানোর চেষ্টা করে আর চোখ বন্ধ করতেই যাবে, সে আবারও ওই মোমেন্টে পৌঁছে যায়। আর এভাবে এই ড্রামাটা আসলে পুরো রাতই চলতে থাকে। এক রাতে তার আর জেনির কিসিং সিন 100 বার দেখানো হয়। পরদিন সকালে যখন তার আর জেনির সামনাসামনি দেখা হয় তখন সে আনকমফোর্টেবল ফিল করে, কারণ সারা রাত সে শুধু কিসিং সিনই দেখেছে। কিন্তু তারপরেও সে নিজেকে ঠিক রাখে। জেনি যে ঘর পরিষ্কার করছিল তাকে ব্যান তার সাথে হাঁটতে যেতে বলে। সেখানে গিয়ে সে জেনিকে জিজ্ঞেস করে, তোমার স্কুলে আগুন লাগার ব্যাপারে কিছু বলো, যে আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছিলাম, ঠিক কোথায় ছিলে? এই কথা শুনে জেনি ভয় পেয়ে যায়, কারণ এরকম কিছু তো কখনো হয়নি। সে তো মিথ্যা গল্প শুনিয়েছিল যাতে ব্যান তাকে নিয়ে ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে তো ক্রস চেক করার জন্য উল্টা প্রশ্ন করছে। তখন জেনি বলে, তুমি ভবিষ্যৎ থেকে এসে আমাকে ম্যারেজে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছো, কাল কিস করেছো, আর এখন তুমি আমাকে এরকম প্রশ্ন করছো? বলো, তোমার কি মনে হয় না যে তোমার সাথে আমার ভালোবাসার কথা বলা উচিত? ম্যান বলে, দেখো, কাল রাতে যা হয়েছে সেটা সিরিয়াসলি নিও না। আমি তোমাকে শুধু এই জন্যই কিস করেছিলাম যাতে আমি এটা দেখতে পারি যে আমার স্পেশাল ফিল হয় নাকি না, কিন্তু আমার এরকম কোনো ফিলই হয়নি।
এই জন্য আমি চাই কাল রাতে কিস করার আগে আমাদের মধ্যে যে লেভেলের সম্পর্ক ছিল এখন সেই লেভেলেই থাকুক। আমরা তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার বদলে এক স্টেপ পিছিয়ে নিয়ে যাব। এই কথা শুনে জেনি রাগ উঠে যায় আর সে ব্যানকে একটা থাপ্পড় মারে আর সে আবারও বাসা পরিষ্কার করার জন্য চলে যায়। এদিকে মিস এনি তার একটা দামি ঘড়ি পাচ্ছিল না। তার সন্দেহ সোজা যায় তার মোটো মেয়ের উপরে। মিস এনি হঠাৎ করে মোটো রুমের দরজা খুলে তার রুমে ঢুকে পড়ে আর এটা দেখে মোটো ভয় পেয়ে যায় আর সে কিছু তো লুকাচ্ছিল বন্ধুরা। এটা দেখে মিস এনির সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু যখন মিস এনি সার্চ করে তখন দেখে মোটোর কাছে খাবারের জিনিস ছাড়া আর কোনো কিছুই নেই। এটা দেখে মিস এনি অবাক হয়ে যায় আর বলে, তাহলে আমার ঘড়ি কে চুরি করলো? তখন মোটু সোজা জেনির উপরে ব্লেম দেয়। মোটু তার মায়ের সাথে সোজা জেনির কাছে যায়। সেই সময় বেনের রুম পরিষ্কার করছিল সে। জেনির হাতে একটা কাগজ ছিল। জেনি তাদের দেখে তাড়াতাড়ি সেটা লুকিয়ে ফেলে আর তখনই মোটু তার পেছনে পড়ে যায় আর বলে, তুমি কি লুকাতে চাচ্ছ দেখাও। মোটু জেনি থেকে সেটা কেড়েও নেয়, কিন্তু মোটু যখন ওই পেপারটা খুলে দেখে যেটা কিনা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম, এটা দেখে তো মোটুর মাথা ঘুরতে থাকে। তবে এটা দেখে ব্যানের মা বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে, এইসব কবে হয়েছে, তোমরা কিছুই বলনি কেন? তখন জেনি এটা বলে যে আমি তো এর ব্যাপারে কিছুই জানতাম না, আমি তো তার রুম পরিষ্কার করছিলাম আর এটা পেয়েছি। তারপর সবাই উত্তরের জন্য ব্যানের দিকে তাকায়, কিন্তু ব্যান তাদেরকে সব ঘটনা বোঝাতে পারবে না, কারণ তার ভয় ছিল যে তার মা যদি জেনে যায় যে তার পাওয়ার জেনির কারণে আবার ফিরে এসেছে, তাহলে সে তো তাদেরকে এখানেই বিয়ে করে দেবে। এই জন্যই ব্যান বলে, আমি তো এখনই এই ব্যাপারে ভাবছি, কিন্তু বিয়ের জন্য তো জেনির ফ্যামিলিরও পারমিশন নিতে হবে, তাই না? এই কথা শুনে তো অবাক হয়ে যায় সবাই আর বলে, জেনির ফ্যামিলি আছে কি? তুমি তো বলেছিলে যে এই পৃথিবীতে তুমি একা। তখন জেনিকে অনেক গল্প বলতে হয় যে আমার বাবা মারা যাওয়ার পর একজন চেনা জানা মহিলা আমাকে অ্যাডপ্ট করেছিল, আমি তাকে শুধু মা বলেই ডাকি, কিন্তু তার পারমিশন ম্যাটার করে না। এই কথা শুনে মিস এনির জেনির উপরে একটু সন্দেহ হয়, তাই সে তার হাজবেন্ডকে একা ডেকে নিয়ে বলে, একটু খোঁজ নাও তার অতীতের ব্যাপারে। মোটু বলে, মা আমিও কিছু খোঁজ করব কি? আমার মাইন্ড একদম জেমস বন্ডের মতো কাজ করে। মিস এনি বলে, না না, তুমি শুধু আমার ঘড়ি ফিরিয়ে দাও যেটা তুমি চুরি করেছো। এই কথা শুনে মোটুর অনেক রাগ হয় আর বলে, আমার মা আমাকে বিশ্বাস কেন করে না? আর সত্যি বন্ধুরা যে মিস এনির ঘড়ি মোটু না, বরং ইনাই চুরি করেছিল, কারণ ইনা সেই ঘড়ি রিমের জন্মদিনে গিফট হিসেবে গিফট দেয়, তাও আবার স্কুলে, যেটা দেখে রিম অনেক খুশি হয়ে যায়। এরপর রিমের ইনার জুতাও পছন্দ হয়, তাই রিম ভাবে যে এইমাত্র সে তো আমাকে এত দামি একটা ঘড়ি গিফট করেছে, যদি আমি এখনই তার জুতা চাই তাহলে বেশি হয়ে যাবে। কিন্তু ইনা তার মনের কথা আই কন্ট্যাক্ট হওয়ার কারণে সেটাও জেনে যায় আর বলে, তোমার কি আমার জুতা ভালো লেগেছে? তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য এটা রেখে দাও। এতে রিম আরও বেশি খুশি হয়ে যায়। তখনই ভন তাদেরকে বাই বলে, কিন্তু শুধু রিম উত্তর দেয়। ভন তখন সামনে থেকে ইনাকে বলে, আমি তো তোমাকেও বাই বলেছি। তখন ইনা উত্তর দেয় যে বাই। অন্যদিকে মিস্টার বেক একজন ডিটেকটিভের মাধ্যমে খোঁজ নেয় জেনির মায়ের ব্যাপারে, যে সে কেমন মহিলা। এরপর সে তাড়াতাড়ি তার ওয়াইফকে কল করে সব কথা বলে দেয় যে ওই মহিলা তো একজন ঋণ খেলাপি, এমনকি প্রতারণার জন্য জেলও খেটেছে। সে টাকার জন্য যে কারো সাথে যা কিছুই করতে পারে। এই কথা শুনে তো মিস এনি একদমই অবাক হয়ে যায় আর বলে, তুমি যার এত প্রশংসা করছো সে আমার সামনেই বসে আছে। আর হ্যাঁ বন্ধুরা, জেনির আঙ্কেল তার মাকে আগেই বলে দিয়েছিল যে মিস্টার বেক আমাদের ব্যাপারে খোঁজ নিচ্ছে, সে খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই জন্য জেনির মা নিজেই সামনাসামনি কথা বলতে এসেছে। সে তো এনি আর তার ফ্যামিলির সামনে জেনিকে বকা দেয় আর বলে, তুমি এখানে কি করছো? তোমার তো চাকরিতে থাকা উচিত। এরপর সে মিস এনিকে বলে, আমার জেনি অনেক ট্যালেন্টেড, সে যদি চাকরিতে থাকতো তাহলে সে টাকাও পেত আর অনেক সুবিধাও পেত, কিন্তু সে এখানে থেকে ঘর ঝাড়ু মোছা করছে। সমাজের লোকেরা নানান রকমের কথা বলছে যে জেনির বিয়ে না করে একটা ছেলের সাথে থাকছে, এসব আমার জন্য ভালো না। তারপর এনি তাকে সত্য সম্পর্কে উপহাস করার চেষ্টা করে। তখন জেনির মা বলে, হ্যাঁ আমি একবার জেলে গিয়েছিলাম, তাই কি হয়েছে? আমি আমার কাজের জন্য লজ্জিত। আপনি হয়তো জানেন না যে আমি কি কি দিন দেখেছি। যখন আমি জেলে ছিলাম তখন আমার একমাত্র মেয়ে মারা গিয়েছিল। এই জন্য আমি জেল থেকে বের হয়ে এই সিদ্ধান্ত নেই যে আমি অসহায় মেয়েদেরকে সাপোর্ট করব। আমি যতটা সম্ভব পেরেছি এই মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে বড় করেছি। এখন আমি তাদেরকে ভালো ফ্যামিলিতে বিয়েও দেব, কারণ আমি এত বছরে সোনাম বিজনেস থেকে অনেক টাকা ইনকাম করেছি। এখন আমার কারোর দয়ার প্রয়োজন নেই। আর আপনি আপনার ব্যাপারেই ভাববেন না। লোক তো আপনার ফ্যামিলির ব্যাপারেও নানান রকমের কথা বলে, আপনি নাকি পাগল হয়ে গেছেন এরকম লোকেরা বলে। আপনি আপনার ছেলে প্রথম ওয়াইফকে তার মৃত্যুর আগ পর্যন্ত মেনে নেননি। আরও কথা আছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে বেচারি মারা যায়, কিন্তু আপনার ছেলের একটু আঘাত লাগেনি। কিভাবে?
লোকেরা বলছে তার মৃত্যুর পেছনেও নাকি আপনাদেরই হাত আছে। আপনারা কি ভেবেছেন যে জেনির নিজের মা নেই, তাই তার সাথে যা ইচ্ছা তাই করা যাবে? আপনারা দেখেন, আমি এরকম কখনোই হতে দেব না। যদি আপনারা জেনিকে এতই পছন্দ করেন তাহলে অফিসিয়ালি বিয়ে করান, না হলে আমি তাকে আমার সাথে নিয়ে চলে যাব। বন্ধুরা, এখানে তো মামলা আরও উল্টো হয়ে যায়। এসব বলে তো জেনির মা চলে যায়। তখনই তার মেন গেটে ইনার সাথে দেখা হয়ে যায়। সেখানে সে ইনার উপরে জোর করেই ভালোবাসা দেখায়। এরপর জেনি নোটিস করে যে ইনার তার ক্লাসরুমে জুতা পরে এসেছে। তখন জেনি তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে যায় যে কিভাবে আমাকেও স্কুলে বুলি করতো, আমার জুতা সবাই ময়লায় ফেলে দিত, তাও আবার কিছু বুলিং করা মেয়েদের মাধ্যমে। আবারও ইনার সাথে এরকম কিছু হচ্ছে না তো? এসব ভেবে তার ইনার জন্য চিন্তা হয়। এরপর তার মা সেখান থেকে চলে যাওয়ার পর সেই ব্যাপারে ইনার সাথে কথা বলতে তার রুমে যায়। সেই সময় ইনা জেনির মনের কথা পড়ে নেয়, কারণ সে তার চশমা পরেছিল। ইনা তাড়াতাড়ি বলে, আমাকে স্কুলে কেউ বুলি করেনি, আমার অনেক ভালো বন্ধু আছে। এই কথা শুনে জেনি অনেক অবাক হয়ে যায় যে আমি তো এখনও আমার কথা তাকে বলিনি, তাহলে সে কিভাবে জানতে পারলো। অন্যদিকে আমরা গ্রেসকে দেখতে পাই। জিমে একটা ছেলে তার সাথে কিছুদিন থেকে ফ্লার্টিং করছিল। আজ তো সে তার সীমায় পার করছিল। সে গ্রেসের অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করে আর তার সাথে খারাপ খারাপ কথা বলে, আর এসবের উত্তর গ্রেস খুবই রুডলি ভাবে দেয়। তাই সেই ছেলে গ্রেসকে মারতে আসে, কিন্তু সেই ছেলের হাত মুঠো ধরে ফেলে আর ওই ছেলেকে এমনভাবে ভয় দেখায় যে জিম থেকে বের করে দেয়। মোটুর এই ব্যাপারটা গ্রেসের অনেক পছন্দ হয় আর সে তাকে তার সাথে ডিনারের জন্য ইনভাইট করে। ওইদিকে মিস এনির টেনশনে মাথা খারাপ, না সে জেনির হাতের খাবার খেতে পারে, না তার সাথে ভালোভাবে কথা বলতে পারে। আর যখন মোটু বাসায় আসে তখন সেখান থেকে জেনিকে পাঠিয়ে দেয়। তারা সবাই ডিসকাস করতে শুরু করে আজকে ঘটনার ব্যাপারে। মোটু যখন জানতে পারে যে জেনির মাও আছে আর সে জেলে শাস্তি ভোগ করে এসেছে, তখন মোটুর অবস্থা খারাপ হয়ে যায়। সে তার মাকে ক্লিয়ারভাবে বলে দেয় যে মা, আমাদের ঘরে কোনো অত্যাচারীকে যুক্ত করা যাবে না, আমাদেরকে এখনই জেনিকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেওয়া উচিত। তখন মিস এনি বলে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি জেনির হাতে আমাদের বংশের রিং ছিল। এই কথা শুনে মোটু বলে, এটাও তো হতে পারে যে সে চুরি করে রিংটা পরে নিয়েছে, কারণ আপনি তো তার ব্যাপারে আগে পিছে কোনো স্বপ্ন দেখেননি, তাই না? তাহলে আপনি কিভাবে জানলেন যে সে বিয়ের পরেই ওই রিং পরেছে? চুরিও তো করতে পারে, তাই না?